ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ডের আজকে সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাস আমরা পেন্ডুলাম প্রবলেমটা করাতে করাতে বলেছিলাম, তো তোমরা বলে যে আর করবো না, সে কারণে আজকে পেন্ডুলাম প্রবলেম দিয়ে আমরা শুরু করছি। পেন্ডুলাম প্রবলেমে কি হয়, নর্মালি যেমন পেন্ডুলাম থাকে, পেন্ডুলামকে আমরা ঝুলিয়ে দিই, কিন্তু এখানে পেন্ডুলামগুলোর মধ্যে যে পিথ বল থাকবে বা বব থাকবে, এগুলো চার্জ থাকবে। চার্জ থাকার জন্য কি হবে, এই পেন্ডুলামগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, একটা থাকলেও হবে, দুটো থাকলেও হবে। বিভিন্ন কেসে আমরা পেন্ডুলামগুলোকে নিজের মতো করে ইউটিলাইজ করবো, যেমন করে প্রবলেম আমাকে অ্যাপ্রোচ করতে বলবে। এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা জায়গা থেকে পেন্ডুলাম দুটোকে আমি ঝুলিয়ে রেখেছি। কোনো একটা জায়গা কনসিডার করো। এখন পেন্ডুলামটাকে ঝুলিয়ে রাখার জন্য দুটো পেন্ডুলামে দেখো পজিটিভলি চার্জ রয়েছে। পজিটিভ চার্জ হওয়ার জন্য তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, রিপালশন ফোর্স। রিপালশন ফোর্স কাজ করবে কতটা না, তো এফ ই সমান সামথিং কে কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। এখন এই ডিস্টেন্সটা কত হবে, উই ক্যান ক্যালকুলেট দিস ফ্রম থিটা আর এল। তাহলে থিটা যদি এল হয় আর এটা যদি এল হয়, তাহলে উই ক্যান ক্যালকুলেট সাইন থিটা। সাইন থিটা সমান কত হবে না, তো সাইন থিটা মানে লম্ব বাই অতি। তাহলে লম্বটাকে যদি আমরা সামহাও ধরে নিই এক্স, তাহলে এক্স সমান কত হচ্ছে এটা এল সাইন থিটা। অবভিয়াসলি তাহলে এটাও হবে এল সাইন থিটা, যাতে করে টোটালটা হয় আমার 2l সাইন থিটা। সেই জন্য কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটা তার হোল স্কোয়ার। এদিক এই ফোর্সটা আমার কাজ করবে এদিকে। কোন দিকে কাজ করবে, দুটো দিকেই কাজ করবে। আর এখানে দড়ির টান টি কাজ করবে, আর নিচের দিকে ওজন এমজি কাজ করবে। সিম্পল ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। এখন টিটাকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তাহলে অবভিয়াসলি টি এর একটা কম্পোনেন্ট এদিক বরাবর পাবো, দ্যাট ইজ টি কস থিটা। কারণ এটা থিটা হলে এটা থিটা হবে আমাদের একান্তর কোণ, আর এটা টি হলে এদিকটা হবে টি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে দেখো দুটো কম্পোনেন্ট পাচ্ছি টেনশনের, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। সো আমরা যদি ওয়াই ডিরেকশন বা ভার্টিক্যালটাকে দেখি, এটা এখানে যদি চুপচাপ তখনই থাকবে যদি টি কস থিটা আমার এমজির সাথে সমান হয়। বাস্তবে টি কস থিটা শুড বি ইকুয়ালস টু এমজি। আর এই দিকটা আমার ইকুয়েট হবে কি করে, যে টি সাইন থিটাটা আমার টোটাল ফোর্সের সাথে ইকুয়েট করে দেয়। এটা এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দুটোর ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রে বার করলে তুমি বার করতে পারবা। সো টি সাইন থিটা উইল বি ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচে ডিফারেন্ট হয়। ধরো কোনো অ্যাপ্রোচে থিটাটা খুব নেগলিজিবল হলো, সেক্ষেত্রে আমরা সাইন স্কোয়ার থিটা টার্মটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে পারবো। সো আমরা বিভিন্ন কেসে এটাকে ইউজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে সিম্পলেস্ট একটা পেন্ডুলাম প্রবলেম, যেটাকে আমরা কি করে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে ইউটিলাইজ করতে পারবো। আই হোপ সকলে ক্লিয়ার করতে পেরেছে ব্যাপারটাকে। এটা আমরা অলরেডি লজ অফ মোশন চ্যাপ্টারে পড়ে ফেলেছিলাম। শুধুমাত্র এখানে ফোর্সটা অন্য থাকতো। মনে করে দেখো এখানে কি করতো না, তো সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতো বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতো, তখন এই জায়গাটা এমভি স্কোয়ার বাই আর লাগাতাম, তাই না? এরকম টাইপের। এখানে জাস্ট একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে বলে আমরা এই জায়গাটা এই কনসেপ্টটাকে ইউজ করছি, আদারওয়াইজ নাথিং। হ্যাঁ, চুপচাপ স্থির আছে বলেই তো, ঠিক আছে, ওকে, স্থির আছে বলে। স্থিরটা কেন আছে বলতো, এইভাবে থাকবে কেন? বিকজ এখানে গ্র্যাভিটি আছে না, কারণ এদের নিজস্ব ওজনও তো কাজ করছে। নিজস্ব ওজন কাজ করছে বলেই তো এইভাবে আছে। ধর গ্র্যাভিটি নাই, আমি একটা কেস নিলাম, ধর আমি এমন একটা সিচুয়েশনের কথা বলছি যে যেখানে গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি লেস সিচুয়েশন, তখন কি হবে সিচুয়েশনটা বলতো? দুটো পিঠ বল এরকম করে দুটো পার্টে চলে যাবে। হ্যাঁ না বল, কেন বলতো? কোনো গ্র্যাভিটি নাই। যেহেতু কোনো গ্র্যাভিটি নাই, গ্র্যাভিটি না থাকার জন্য ওজনের জন্য এভাবে বসবে না, ও কি করবে, অ্যাপার্ট হয়ে যাবে। অ্যাপার্ট হয়ে যাওয়ার জন্য ডিস্টেন্সটা এরকম হবে, বুঝতে পারলি? তখন কিন্তু এদের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা কত হবে বলতো? 2l হবে। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবি কথাটা। আর এখানে দড়ির টান তো বুঝতে পারছি, এদিক বরাবর যা ফোর্স, সেই ফোর্সটাই টান হিসেবে কাজ করবে, আর কোনো গল্পই নয় আমার এখানে। ক্লিয়ার? তো গ্র্যাভিটিলেস সিচুয়েশনটা মাথায় রাখবো আমরা। গ্র্যাভিটিলেস যদি কখনো হয় তাহলে এরকম অ্যাপার্ট চলে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? না বুঝতে পারিসনি বলবি আমাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা একটা সিচুয়েশন চয়েস করছি, যে ধরো কিউ1 আর কিউ2 দুটো চার্জ দিয়েছি। তাহলে এখানে আমি বলছি একটা শর্ত, যে কিউ1 গ্রেটার দেন কিউ2। কিউ1 আর কিউ2 মধ্যে যে কোনো একটা বড়, তাহলে তোমার প্রাইমারি ধারণা কি আসবে, যে স্যার কিউ1টা কিউ2কে জোরে ঠেলে দেবে, এরকম একটা ধারণা আসা উচিত। না, এরকম হবে না। কেন? বারবার আমি একই কথা বলছি, এখানেও সেম ফোর্স কাজ করবে, এখানেও সেম ফোর্সই কাজ করবে। কেন? তুই দেখ ভালো করে লজিক্যালি, যে এখানকার ফোর্স যদি কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটা হয়, এখানেও কত হবে ভাই? কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটার হোল স্কোয়ারই হবে নাকি রে?
সো কিউ এর ওপর ডিপেন্ডই করছে না এই মানে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট গুলো। সেই কারণে তোমার এখানে যদি দেখো অ্যাঙ্গেলটা ডিপেন্ডেন্সি, অ্যাঙ্গেল কোনোদিনও কিউ কিউ এর ওপর ডিপেন্ডই করবে না। তো কিউ কিউ এর উপর কেন ডিপেন্ড করবে না? কারণ এখানেও যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটাও কত হবে স্যার? কে কিউ স্কোয়ার বাই 2l সাইন থিটার হোল স্কোয়ার হওয়ার কারণে এখানেও সেম ফোর্সই কাজ করবে। তো যদি সব সেম কাজ করে তাহলে থিটা ওয়ান আর থিটা টুর ভ্যালুটাও কি হবে স্যার? সেমই হবে, কারণ সেম ভাবে রিপেল করছে। সো এই অ্যাঙ্গেলটা কোনোদিন ডিপেন্ডই করবে না হাউ মাচ চার্জ ইজ দেয়ার, বিকজ চার্জের উপর এটা ডিপেন্ডই করবে না। কারণ দেখ দুটো চার্জই আলটিমেটলি সব জায়গায় কি হবে? ক্যান্সেল আউট করে যাবে যদি কম্পেয়ার করতে যাস, কারণ দুটো চার্জেরই গুণফল। তো এইরকম পেন্ডুলাম প্রবলেমে যদি মাস সেম থাকে, মাস তোমার সেম আছে বাট চার্জ ইজ ডিফারেন্ট, চার্জটা হচ্ছে কি আমার ডিফারেন্ট, সো থিটা ওয়ান আর থিটা টু সেম হবে, দেয়ার উইল বি নো ডিফারেন্সেস এট অল। কারণ এখানে রিপালশন ফোর্সটা কখনোই চার্জের উপর ডিপেন্ডই করবে না। স্যার ডিপেন্ড করছে তো করছে, কিন্তু কম্পেয়ার করলে তো দুটো সেম হয়ে যাচ্ছে না, রিপালশন ফোর্স তো আলাদা হচ্ছে না। এবার তুই ভাবতে পারিস যদি মাসটা আলাদা হয়, এবার তার যদি মাস আলাদা হয় না, তখন সমস্যাটা কি হবে বলতো? এ ভারী, তাহলে এর ওজনটা কি হয়ে যাবে স্যার? বেশি। তখন এ কি করবে? একে জোরে ঠেলতে পারবে, হ্যাঁ না না বল? তখন যার মাস বেশি সেখানকার অ্যাঙ্গেলটা কি হবে বলতো? কম। যার মাস কম তার অ্যাঙ্গেলটা কি হবে? বেশি। বুঝতে পারলি? কারণ এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সটা নেই, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স বরাবর নিচে কাজ করছে। সেই জন্য এই কেসে তুই যদি দেখিস তাহলে থিটা টু গ্রেটার দেন কি হবে? থিটা ওয়ান, বিকজ m1 গ্রেটার দেন m2। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি ব্যাপারটা? তো এরকম কনফিউজিং প্রবলেম অনেক ক্ষেত্রে দেয়, সিম্পল অ্যাপ্রোচ আমরা বুঝতে পারবো যে পেন্ডুলামের ক্ষেত্রে যদি মাস বেশি হয় তাহলে সেখানকার অ্যাঙ্গেল ভাই তোমার ছোট হবে, যেখানকার মাস কম সেখানকার অ্যাঙ্গেল তোমার বেশি হবে, বিকজ রিপালশন ফোর্সটা ওখানে বেশি হবে। ও হালকা বডি বলে দূরে পালিয়ে যাবে, হ্যাঁ না না বলো? হালকা বডি বলে দূরে পালিয়ে যাবে। চার্জ আমার যদি সেম হয় তাহলেও চার্জ আলাদা হলো, দ্যাট ইজ ম্যাটার অ্যাট অল, কাউন্টই করবে না সেক্ষেত্রে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? এটা কি ক্লিয়ার করাতে পেরেছি? কিউ ওয়ান কিউ টু আলাদা হবে, কিউ ওয়ান, হ্যাঁ কিউ ওয়ান কিউ টু, ওই তো কিউ স্কোয়ার আমি ধরে নিচ্ছি, কিউ ওয়ান কিউ টু আর তো ধরলে তো একই আসবে। হ্যাঁ পড়াচ্ছি, বল তাড়াতাড়ি বল। ও পরে কথা বলছি, আমি পড়িয়ে নিচ্ছি। তাহলে কিউ স্কোয়ার জায়গায় আমি কি লিখতে পারবো? কিউ ওয়ান কিউ টু, এখানেও কিউ ওয়ান কিউ টু, আলটিমেটলি কম্পারিজনে দেখ সেমই দাঁড়িয়ে যাবে, হ্যাঁ না বলবি? বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এই হলো আমার সমস্যা। আর এখানে কি হচ্ছে দেখ, সেম কিউ ওয়ান কিউ টু কিউ স্কোয়ার যাই হোক, যেহেতু ভারী আছে তার মাস, তার জন্য ওজনটা কি হবে? বেশি। যার মাস কম আছে তার হচ্ছে হালকা বডি বলে তার রিপালশনের উপর ইফেক্টটা বেশি পড়বে, তাই না? সেই কারণে যেমন ধর আমরা যখন মোমেন্টামে চেঞ্জ পড়েছিলাম তখন ভারী স্ট্রাইকার দিয়ে যখন হালকা গুটিকে চেঞ্জ করেছিলাম তখন কি বলেছিলাম? গুটি অনেক বেগে চলে যাবে, তার বেগটা অনেক ক্ষেত্রে যদি মাস অনেক বেশি হয় তাহলে তার ইম্প্যাক্টটাও সেক্ষেত্রে বেশি পড়ে। সেম সিচুয়েশনের কথা এখানে তুই ভাবতে পারিস। ক্লিয়ার হল কনসেপ্টটা? এবার ধর আমি অপোজিট চার্জ দিয়েছি, সিমিলার চার্জ দিলে তো রিপালশন হচ্ছে, সিমিলার চার্জ দিলে আমার এখানে রিপালশন হচ্ছে, কিন্তু আমি যদি অপোজিট চার্জ দিই তাহলে কি হবে? অপোজিট চার্জ দিলে অ্যাট্রাক্ট হবে। বেসিক্যালি এইটা ছিল দুটো চার্জ, দুটো পেন্ডুলাম যখন চার্জ দিইনি ভাব, কিন্তু চার্জ দেওয়ার ফলে প্লাস কিউ মাইনাস কিউ চলে এসছে এবং একটা সাম থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তো আমি যে কোনো একটার ক্ষেত্রে ভাবছি এই রিপালশন ফোর্স বা সরি অ্যাট্রাকশন ফোর্সটা তখন এই দিক বরাবর কাজ করবে, এবং সেই ফোর্সটা কত হবে? না তো সেই ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্সটা হবে কিছু না, না তো কে কিউ স্কোয়ার যদি সেম ধরে নিস। এবার ডিস্টেন্সটা কত স্যার? না তো আগে ডিস্টেন্সটাকে তুই ধরেলে ডি ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে তুই ডি ধরেলে, ডি ডিস্টেন্স ছিল, কিন্তু এখন আর ডি ডিস্টেন্স তো নাই, এখন ডিস্টেন্সটা কমে গেছে। কত কমে গেছে? তার জন্য তোকে তাহলে এইটা বার করতে হবে, হ্যাঁ না বল? তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, তাহলে এটা কত হবে? লজিক্যালি আমরা বার করতে পারি সাইন দিয়ে। তাহলে সাইন থিটা মানে কত স্যার? সাইন থিটা মানে এইটুকু বাই এল, তাহলে এক্স বাই এল। এগেন এটা কত হয়ে গেল? তাহলে এক্স সমান এল সাইন থিটা। তাহলে নিশ্চয়ই এল সাইন থিটা, এল সাইন থিটা কত হয়ে গেল? 2l সাইন থিটা। তাহলে এই ডিস্টেন্সটা এখন হয়ে গেল স্যার ডি মাইনাস 2l সাইন থিটা। দেখো অ্যাপ্রোচ গুলো বোঝো, এইটা হলো আমার গল্প। তাহলে আমার এখানে কত হবে স্যার? ডি মাইনাস 2l সাইন থিটা, তার কি লিখবো আমি এখানে? স্কোয়ার লিখবো অবভিয়াসলি। এইটাই আমার এখানে কি করছে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সে দিয়ে কাজ করছে। এবার দেখো ওজন তো নিচে কাজ করবে, আর টেনশনের দুটো কম্পোনেন্ট তুমি খুঁজে অবভিয়াসলি পাবা। একটা টেনশন টি হলে এটা নিচে দিকে কাজ করবে টি কস থিটা, এদিকে কি কাজ করবে? টি সাইন থিটা। যদি সিচুয়েশনটাকে একটু অ্যানালাইজ করতে চাও দেখো পুরো অপোজিট ঘটনা ঘটে গেছে, ইয়েস অর নো? দেখো সাইন থিটা কস থিটাটা সাইন থিটা অপোজিট চলে গেছে, তো পুরো অপোজিট ঘটনা ঘটছে। লেগেইন এখানে আমরা কি লিখতে পারবো? ফ্রি বডি ডায়াগ্রামের পর যে আমরা এখানে লিখতে পারবো কি, যে টি কস থিটা উইল বি নাথিং বাট এম জি
আর টি সাইন থিটা এটা কত হবে না, তো কে কিউ স্কোয়ার বাই ডি মাইনাস 12 সাইন থিটার হোল স্কোয়ার। এইভাবে আমরা ইকুয়েট করে থিটা হোক যা ইচ্ছা হোক যে কোনো একটা এর মধ্যে থেকে আমরা যা ইচ্ছা তাই বার করতে পারবো, যদি আমাদেরকে নোন কিছু দিয়ে দেয় নাকি। আমরা এরকম প্রবলেম আগেও সলভ করেছি, ঠিক তো? তাহলে পেন্ডুলামের ক্ষেত্রে রিপালশনও হতে পারে, দূরে দূরে সরে যাচ্ছে, আবার অ্যাট্রাকশনও হতে পারে, কাছাকাছি চলে আসছে। যাই হোক, আমরা সেই প্রবলেমটাকে ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে অবভিয়াসলি অ্যাপ্রোচে গিয়ে সেটাকে সলভ আউট করতে পারবো। তাহলে অ্যাট্রাকশন রিপালশন দুটো কেসকে আমি বোঝাতে পেরেছি। ঘটনাটা কি ঘটলো একদম ইজি ছিল, সহজই একদম। এরকম একটা প্রবলেম আমরা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। প্রবলেমটা হচ্ছে যে কনসিডার করো আমার এখানে একটা Q1 আর Q2 দুটো চার্জ আছে, সেম দুটো চার্জ, পজিটিভ চার্জ। এবার তার মাঝে একটা চার্জ আছে এবং এটা এইভাবে ঘুরছে। তার মানে আমি চাইছি একটা Q1 চার্জ আছে আর একটা Q2 চার্জ আছে, এই চার্জ দুটো কি করছে, একে কেন্দ্র করে এই চার্জটা ঘুরছে। তার তিনটে পজিশন দেখানো হয়েছে। এটা একটা বটম পজিশন, এর একটা পজিশন এরকম আরবিট্রারি যে কোনো একটা পজিশন, আর একটা দেখা যাচ্ছে টপ মোস্ট পজিশন। এটাকে তুই ভার্টিক্যাল সার্কুলার মোশনের কথা ভাবতে পারিস। ভার্টিক্যাল সার্কুলার মোশন যখন চলছিল তখন নিচে তার সব থেকে কত বেগ লাগতো বলতো, √5 g/, মনে করছি নিশ্চয়। আর ওপরে ভেলোসিটি কত ছিল, √g/, মনে করতে পারিস। আর টেনশন কত ছিল, 6 mg, যদি তোদের মনে থাকে। তাহলে এগুলো আমরা কোথায় পড়েছিলাম, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে বা সার্কুলার মোশন চ্যাপ্টারে পড়েছিলাম। যে যখন কোনো একটা বডি এরকম সার্কুলার পাথে চলবে তখন তার বটম পয়েন্টে মিনিমাম ভেলোসিটি হচ্ছে √5g, যাতে করে বডিটা পাক খায়। আর ওপরে টপমোস্ট ভেলোসিটি √gr হয়, আর তার টান বা টেনশন নিচের পয়েন্টে 6 mg হয়। অ্যাপ্রোচটা আমরা এইভাবেই জানবো। আমরা এখানে আগে ফ্রি বডি ডায়াগ্রাম দেখে নিই, দুটো পজিশন, একটা এই পজিশন একটা টপ পজিশন। সো একটা বটম পজিশন আর একটা টপ পজিশন। তাহলে when Q2 is at the bottom, যখন নিচে আছে, সো when Q2 is at the bottom, তখন যদি আমরা সিচুয়েশনটা দেখি তাহলে দেখ নিচে যখন বডিটা আছে তখন টান তো উপরে কাজ করবে, আর নিচের দিকে কি কাজ করছে, সেম চার্জ ঠেলবে। তাহলে নিশ্চয় আমি টি ড্যাশ সমান কি লিখতে পারবো, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত, Q1 Q2 বাই কত ডিস্টেন্স r²। তাহলে একটা ফোর্স তো স্যার কে Q1 Q2 বাই r² কাজ করবে, হ্যাঁ না বলবি। আর একটা ফোর্স কি কাজ করবে, এখানকার ভেলোসিটিতে তুমি ইউ ধরেছো, তাহলে mu²/r, যেটা হচ্ছে অপকেন্দ্র বল, হ্যাঁ না বলো। তাহলে এখানে আরেকটা অপকেন্দ্র বল স্যার নিচের দিকে কাজ করবে, mu²/r, এবং তুমি জানো তার ওজনটাও নিচে কাজ করবে। সো at the bottom position we can find out যে তারের টেনশন টি ড্যাশ উড বি নাথিং বাট এরকম কিছু একটা হবে। ও এখানে লিখে দেওয়া আছে mu²/r প্লাস কে Q1 Q2/r² প্লাস mg। ক্লিয়ার হলো? এবার দেখো এই টপ পজিশনের কথা ভাবো। টপ পজিশনে কিন্তু তার ওজন নিচে কাজ করবে, আর বাইরের দিকের ফোর্স কাজ কি করবে স্যার, mv²/r প্লাস কে Q1, একদম সেম। তার মানে আমি যদি টপ মোস্ট পজিশনের বদলে দেখতে চাই টি, তাহলে টি কত হওয়া উচিত না, তো টি শুড বি ইকুয়ালস টু নাথিং বাট কে Q1 Q2 বাই r²। আর কাজ করবে স্যার mv²/r, কিন্তু mgটা কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে নাকি, হ্যাঁ না বলবে, কেমন mgটা নিচে কাজ করছে, তাহলে mg নিচে কাজ করছে, সো এই কারণে আমরা -mg লিখে দিলাম। তো বেসিক্যালি আমরা এখান থেকে টি এর কনসেপ্টটা পেতে পারি। এখন আমরা যদি ওয়ার্ক এনার্জি থিওরেমে যাই, তাহলে এখানকার টোটাল এনার্জি উইল বি ইকুয়াল টু এখানকার টোটাল এনার্জি, এখানকার টোটাল এনার্জি সেম থাকবে। এবার টোটাল এনার্জি সেম থাকার জন্য আমরা বলছি কি, যে এখানকার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, আর কি থাকবে, পোটেনশিয়াল এনার্জি, 3 প্রকারের এনার্জি থাকবে। এখন আমরা যদি দেখি বডিটা এখান থেকে এত দূর উঠেছে, তাহলে অ্যাকচুয়ালি বডিটা যে পাথ গেছে সেটা হচ্ছে 2r পাথ গেছে। আর বডিটার যদি মাস m হয়, তাহলে আমরা নো ডাউট বলতে পারবো যে বডিটার উপর যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে সেটা কত, 4 mgr, হ্যাঁ না বলো, সরি mg ইন্টু 2r। এখান থেকে এত দূর উঠলে বডিটার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত হবে, mgh না, আর h কত, 2r, তাহলে কত হয়ে যাবে, mg ইন্টু 2r হবে। বেসিক্যালি এটাই হবে mg ইন্টু 2r। সো আমার এই টোটাল এনার্জির মধ্যে mg 2r এই টোটাল এনার্জিটা পড়ে রইবে। আর কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হবে স্যার, এখানে আছে ½ mu², আর এখানে আছে ½ mv²। তাহলে আমরা কাইনেটিক এনার্জি চেঞ্জটা নিয়ে নিচ্ছি ½ mv² মাইনাস ½ mu²। এবার কেন এই দুটো কথা লিখেছি এবার দেখো, তুমি নিজে বলো যে তোমার বটমে ভেলোসিটি বেশি হয় না আপে ভেলোসিটি বেশি হয়। অবভিয়াসলি স্যার বটমে বেশি ভেলোসিটি হয়, আপে ভেলোসিটি কম। দেখতে হচ্ছে √gr √5gr, তাহলে অবভিয়াসলি ½ mv² থেকে কিন্তু ½ mu² কি হবে, বেশি হবে। তাহলে ½ mv² থেকে ½ mu² বেশি হওয়ার জন্য আমরা এই মাইনাস সাইনের জন্য এটাও কিন্তু একটা মাইনাস সাইনে চলে আসবে, বুঝতে পারছি ব্যাপারটা। সেই কারণে আমরা এখানে কি লিখতে পারবো, এই পুরো এনার্জির মধ্যে এই যে
পুরো এনার্জির মধ্যে W2 আর WT আর WE, একটা হচ্ছে টেনশনের জন্য কাজ, দেখো টেনশনের জন্য কোনো কাজ তো এখানে হচ্ছে না, কোনো ডিসপ্লেসমেন্ট নাথিং, কিছু হচ্ছে না। আর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির জন্য এখানে কিছু হচ্ছে না, কারণ সিস্টেমটা এখানে সিমেট্রিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য WT আর WE এর জন্য এখানে কোনো কাজ হবে না, WT WE এর জন্য কার্যটা হবে 0। অনলি কার্য কার জন্য হবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য কাজ এখনই বুঝালাম mg × 2r, কিন্তু বারবার বললাম একটা মাইনাস সাইন হবে, বিকজ এটা মাইনাস বড় আছে ছোট আছে। এটা সমান কত দাঁড়ালো আমার? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। যদি আমরা দুইগুলোকে বার করে দিই তাহলে এখানে লিখতে পারবো আমরা, দেখ এখানে কি আছে, টি, টি সমান এম ভি স্কোয়ার বাই আর আছে, আমরা এম ভি স্কোয়ার বাই আরটাকে রিপ্লেস করবো, বুঝতে পারছি ব্যাপারটা? এম ভি স্কোয়ার বাই আরটাকে রিপ্লেস করবো, তাহলে আমরা এখান থেকে এম ভি স্কোয়ার বাই আর বার করতে চাইছি। তো প্রথম কথা 2 দিয়ে গুণ করে দে, তাহলে -4mg সমান কি আমি লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম ইউ স্কোয়ার বাই আর? হ্যাঁ না বলবে, এটা লিখতে পারবো নিশ্চয়ই। দেখতে হলি তুই 2 দিয়ে গুণ করে দিলাম আর দিয়ে ভাগ করে দিলাম, আর আমরা বার করতে চাইছি এম ভি স্কোয়ার বাই আর। সো এম ভি স্কোয়ার বাই আর এটা সমান কত হবে? এম ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস কত হয়ে যাচ্ছে 4mg। আমরা ওই ভ্যালুটা এখানে পুট করছি কোথায়? টি তে। এবার টি তে যদি পুট করি তাহলে দেখ এখানে আসবে এম ইউ স্কোয়ার বাই আর -4mg মাইনাস এমজি, তাহলে কত হয়ে যাবে? -5mg। এই ভ্যালুটা আমরা এখানে পাবো যে টেনশন সমান কত হবে আমার অ্যাকচুয়ালি, যে কে Q1 Q2 বাই আর স্কোয়ার প্লাস এম ইউ স্কোয়ার বাই আর -5mg। এইটা হচ্ছে কোথায়? বটমের ক্ষেত্রে নাকি? এই বটমের ক্ষেত্রে টি ধরেছো, কোথায় টি ধরেছো? টপের ক্ষেত্রে। এবার তোমরা যখন টপের ক্যালকুলেশন করেছিলে ভার্টিক্যাল সার্কুলার মোশনে, তখন বলেছিলাম এখানকার দড়ির টান কোনোদিনও নেগেটিভ হতে পারে না, 0 হতে পারে অথবা 0 থেকে কি হতে পারে? বেশি হতে পারে। তাহলে এই দড়ির টানটা সবসময় 0 অথবা 0 থেকে বেশি হবে। আচ্ছা, এই দড়ির টান যদি 0-র কম হয়, দ্যাট ইজ নেগেটিভ, তাহলে এটা কি আর ভার্টিক্যাল সার্কুলার মোশনে দৌড়াবে না? নেগেটিভ টান কি করে ভার্টিক্যাল সার্কুলার মোশনে দৌড়াবে? কোনদিন দৌড়াতে পারবে না। সেজন্য আমরা 1 রোটেশন কমপ্লিটের জন্য আমরা এখানে বলছি যে দড়ির টানটা শুড বি ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, ইট ক্যান নেভার বি নেগেটিভ, এটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। সো এখানকার যে দড়ির টান আছে এটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, ইট ইজ অলওয়েজ শুড বি পজিটিভ। আর পজিটিভ মানে এটার ভ্যালু অলওয়েজ কি হবে? গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কে Q1 Q2 বাই আর স্কোয়ার প্লাস এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস 5mg, এটার মান অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে। আমরা বার করতে কি চাইছি? আমরা ইউ বার করতে চাইছি, ওই ভেলোসিটিটা যেটাতে করে ও ঘুরতে পারে, যেটা করে আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনে বার করেছিলাম, সেটা কত ছিল? √5g আর, তোদের যদি মনে থাকতে পারে। তো এখানে সেই ইউটা বার করতে চাইছি, তাহলে বাকিগুলোকে নিশ্চয়ই ওইদিকে রেখে দেবো। তাহলে বাকিগুলোকে যদি ওইদিকে রেখে দিই তাহলে এম ইউ স্কোয়ার বাই আর উইল বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5mg মাইনাস কত হয়ে যাবে? কে Q1 Q2 বাই কত হয়ে যাবে? এরকম কিছু আর স্কোয়ার নাকি, এরকম টাইপের কিছু আসবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা দেখ পেয়ে যেতে পারি এম দিয়ে ভাগ করে ইউ ভাগ করে আমরা ইকুয়েশনটাকে নিজের মতো করে পেতে পারি। সো দ্যাট শুড বি ইওর ইকুয়েশন, তাই না? সো এই ইকুয়েশনটা আমরা এখান থেকে পেতে পারি ভাগ টাগ করে। ক্লিয়ার হলো? এবার যদি Q1 আর Q2 অপোজিট ইন নেচার হতো, অপোজিট ইন নেচার, তাহলে অপোজিট ইন নেচার হতো মানে কি? এই কে Q1 Q2 বাই আর স্কয়ার গুলো নিচে না কাজ করে কোন দিকে কাজ করতো? উপর দিয়ে কাজ করতো। তখন আমরা যে মাইনাস সাইনটা ইউজ করছি সেই মাইনাসটি কি হয়ে যেত? জাস্ট কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। এবার একটা মনে রাখার টেকনিক কি, Q1 Q2 দুটো যদি পজিটিভ হয়, মাইনাস হয়, একটা Q1 যদি নেগেটিভ হয় আর Q2 হয়, দেখ পুরো জিনিসটা তখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এইভাবে মাথায় রাখবি যে যখন এরকম সার্কুলার মোশনে দৌড়াবে তখন সেই বডিটার ক্ষেত্রে যদি দুটো চার্জ সেম মানে কাইন্ডের হয় তাহলে পরে মাইনাস হবে, অপোজিট হলে পরে প্লাস হবে। এই প্রবলেমটা যেটা দেখলি তোরা, এটা আমাদের এক্সাম্পলে প্রবলেমটা আছে, দেখিস এক্সাম্পলে এই প্রবলেমটা করে দেওয়া আছে ছায়ার বই, ঠিক আছে? সো আই হোপ প্রবলেমটা বুঝতে পেরেছিস। এক্সাম্পলে বইয়ের অ্যাপ্রোচটা আলাদা হতে পারে, আমার অ্যাপ্রোচটা আলাদা হতে পারে, একবার দেখে নিতে পারিস তাহলে তোরা বুঝতে পারবি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এটা কি বুঝতে পেরেছি পুরো জিনিসটা যে কিভাবে অ্যাপ্রোচটা করলাম আমরা? ওকে, ক্লিয়ার সবার? ওকে, কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, কুলম্বের ভেক্টর ফর্ম। তো কনসিডার কর যে এটা হচ্ছে কোনো একটা জায়গায় মূল বিন্দু বা অরিজিন, আর এখান থেকে দুটো চার্জকে রাখা আছে Q1 Q2। আমি ধরে নিচ্ছি Q1 এর যে মানে ডিস্টেন্সটা R1 ভেক্টর, আর এখান থেকে Q2টা হচ্ছে R2 ভেক্টর। তাহলে এই Q1 Q2 কি করবে? যদি সেম চার্জ হয় একে অপরকে ঠেলবে, তাহলে Q1 ওকে ঠেলবে এই দিক বরাবর, আবার Q2 ও ঠেলবে Q1 বরাবর, মানে এরকম ভাবে ফোর্স কাজ করবে। আমি ধরে নিচ্ছি যে ফোর্স
অন Q2 বা Q2 বাই Q1, এটা কত না তো Q F21 ধরলো, মানে কি যে অন Q2 বাই 1, 2 এর উপর বল এক কাজ করবে, কত হবে F21। তাহলে F21টাকে আমরা এইভাবে লিখছি যে K ইন্টু Q1 Q2 বাই এই ডিস্টেন্সটা। এবার এই ডিস্টেন্সটা যখন 1 2 কে বল প্রয়োগ করছে সেটাকে আমরা ধরছি এই বরাবর, তাই তো? তাহলে এটা কত ধরছি আমরা R21 ধরছি, ধর 21 ধরছি আমরা। তাহলে এই R21 এটা R2 R1 যদি আমরা এটাকে ভেক্টর নোটেশনে ইউজ করতে চাইতাম তাহলে কত হতো দেখ, R1 এদিকে কাজ করছে, R21 এদিকে কাজ করছে, আর R12 কোন দিকে কাজ করবে এইদিকে, হ্যাঁ না বল? তাহলে বেসিক্যালি দেখ তুই লিখতে পারবি R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর সমান কত হবে R2 ভেক্টর, ভেক্টরের ত্রিভুজ সূত্র নাকি ট্রায়াঙ্গুলার ল। তাহলে এখান থেকে তুই R21টা ইজিলি লিখতে পারবি কত R2 মাইনাস R1, এইটাই হবে গল্প। তাহলে আমরা এখানে কত লিখছি R21 এর স্কোয়ার, এগেইন দেখ এটা ভেক্টর, তাহলে এখানে ভেক্টর বসে আছে, কই ভেক্টর তো রইলো না কারণ স্কোয়ার হয়ে গেল। আর দুটো ভেক্টর ডট প্রোডাক্ট সব সময় কি হয়ে যায় স্কেলার হয়, স্কোয়ার মানে তো ডট, তাহলে স্কেলার হলো, এটা ভেক্টর দাঁড়ালো না। চল ভেক্টরের জন্য আমরা এরকম ভাবে ভাবতে পারি, জাস্ট ইমাজিন কর যে আমার কাছে যদি আর ভেক্টর বাই আর কিউব থাকে তাহলে কি হবে, এই মানটা বার করতে চাইছি আর ভেক্টর বাই আর কিউব। তাহলে আর ভেক্টর মানে কি আমরা জানি আর ইন্টু আর ইউনিট ক্যাপ, হ্যাঁ না বলবে, বাই কত হয়ে যাচ্ছে আমরা আর স্কোয়ার কিউব, তাহলে কত হয়ে যাচ্ছে আর ইউনিট বাই আর স্কোয়ার। দেখ তো আর ভেক্টর বাই আর কিউব মানে কি আর ইউনিট বাই আর স্কোয়ার, আর আর ইউনিটের ভ্যালু কত হয় স্যার 1 হয়, হ্যাঁ না বল, আর ইউনিটের ভ্যালু কত হয় 1 হয়, তার মানে আর কিউব বাই আর ভেক্টর ইজ নাথিং বাট কত 1 বাই আর স্কোয়ার। তার মানে আমরা কোনো জায়গায় যদি কুলম্বের সূত্র লিখতে চাই তাহলে আমরা এইভাবেও লিখতে পারবো এফ ভেক্টর সমান কে ইন্টু Q1 Q2 ইন্টু আর ভেক্টর বাই কত লিখতে পারবো আর কিউব। এটা কি কুলম্বের সূত্র লেখা যেতে পারে? হ্যাঁ স্যার অবভিয়াসলি, কারণ কি আর ভেক্টর বাই আর কিউব মানেই তো হচ্ছে আর ইউনিট বাই আর স্কোয়ার। আমরা এইভাবে না লিখে এইভাবেও কি লিখতে পারবো যে স্যার F21 ভেক্টর সমান কে Q1 Q2 বাই R21 এর স্কোয়ার, কিন্তু R21 এর কি দিয়ে দিলাম ইউনিট, বল এটাও তো হবে, হ্যাঁ না বলবি? তো দুটো ওয়েতেই লেখা যায়, তুমি ইউনিট দিয়েও লিখতে পারবো আর তুমি নর্মাল ভেক্টর দিয়েও লিখতে পারবে, এই দুটো হচ্ছে কুলম্বের ভেক্টর ফর্ম। আইদার তুমি ভেক্টর দিয়ে লেখো অর তুমি ইউনিট ভেক্টর দিয়ে লেখো, ইউনিট ভেক্টর দিয়ে লিখলে এখানে স্কোয়ার হবে আর ভেক্টর দিয়ে লিখলে এখানে কি আসবে কিউব আসবে, বাস এটুকুই পার্থক্য। তো যে কোনো একটা মেথড দিয়ে জানলে পরে তোমার হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? এখন তুই বল আমাকে, তাহলে যদি R21 এটা বুঝতে পেরেছিস তো, R21 যদি R2 মাইনাস R1 হয় তাহলে R12 কত হবে না তো R1 মাইনাস R2 হবে, নিশ্চয়ই এটাই হবে। এখন আমরা কি দেখছি ভালো কথা কবি, তাহলে আমরা এখানে দিই লজিক্যালি 21 লিখে দিই, তাহলে এগুলো সব কত হয়ে যাবে 21, হ্যাঁ না বলবি 21 হয়ে গেল। এটা কি ফোর্স না তো Q2 Q1 এর উপর যতটা দিচ্ছে, তাহলে সেম ভাবে কি আমরা বলতে পারবো যে F12 মানে কি হবে যে 1 2 এর উপর কতটা বল দিচ্ছে, এবং সেক্ষেত্রে কি আমরা লিখতে পারবো স্যার Q1 Q2 একটা কে গুণ থাকবে বাই কত থাকবে R12 কিউব আর R12 ভেক্টর। আচ্ছা আমরা যদি R12 ভেক্টরটাকে দেখি তাহলে এটা মানে কি মাইনাস অফ R2 মাইনাস R1, তার মানে কি মাইনাস R21, অবভিয়াসলি স্যার R12 ভেক্টর যদি এইদিকে কাজ করে R21 যদি এইদিকে কাজ করে তো মাইনাসই তো হবে, হ্যাঁ না বল, মাইনাসই তো হবে, ঠিক বলছি তো? তার মানে বেসিক্যালি এই R12 ভেক্টরটা ইজ নাথিং বাট মাইনাস R21, হ্যাঁ না বল। আর দুটো ভেক্টরের মধ্যে R12 R21 এর দেখ ডিসটেন্সটা সেম, তাই তাদের ম্যাগনিটিউডটা পরস্পর কি হবে বলতো সেম হয়ে যাবে, হ্যাঁ না বল। মানে R21 এর কিউবও যা হবে R12 কিউবটাও কি হবে সেম হবে, কারণ তাদের ডিসটেন্সটা কি আছে সেম আছে। সেজন্য আমরা এখানে কি লিখতে পারবো F12 ভেক্টর সমান, ভালো করে শুনবে, F12 ভেক্টর সমান কে Q1 Q2 বাই R12 কিউব ইন্টু মাইনাস অফ R21 ভেক্টর, হ্যাঁ না বলবে। আর এই পুরো জিনিসটা কি F21 ভেক্টর উইথ এ মাইনাস সাইন, তাহলে আমরা কি এখানে লিখতে পারবো যে স্যার F12 ভেক্টর ইজ নাথিং বাট মাইনাস অফ F21 ভেক্টর, এটাই কি নিউটনস থার্ড ল, হ্যাঁ না বলবে। তার মানে কুলম্বস ল কাকে ওবে করছে নিউটনস থার্ড ল, এটা কি আগের দিন বলেছিলাম আমি, এইটা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে ছিল যে কুলম্বস ল ভেক্টর ফর্ম আর কুলম্বস ল হচ্ছে থার্ড লকে মেনটেন করছে। তাহলে এটা কি আমি প্রিভিয়াস স্লাইডে বুঝিয়ে দিলাম, বলবি হ্যাঁ না, প্রিভিয়াস স্লাইড ডান, প্রিভিয়াস স্লাইডে দেখো আমি বুঝিয়ে দিয়েছি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। সো এই লজিকটা বোঝাচ্ছে, এই ইকুয়েশনটা বোঝাচ্ছে যে কুলম্বস ল ওবেইজ
নিউটনস থার্ড ল অফ মোশন এনটিএলএম। সো কুলম্বস ল নিউটনের থার্ড ল অফ মোশনকে ওবে করছে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে নিউটনের থার্ড ল কুলম্বের সূত্রকে মেনে চলছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? বোঝাতে পেরেছি সবাইকে? তো কুলম্বের ভেক্টর ফর্মটা আই হোপ বোঝাতে পারলাম। এবার ভেক্টর যা দেবে সেটা তো আমরা বার করতে পারবো, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ঠিক আছে, তো আমরা পজিশন ভেক্টর দিয়ে সেগুলোকে বার করতে পারবো। নাও ফোর্স অন চার্জ ইন আ মিডিয়াম। আমরা বারবার বললাম যে কুলম্বের সূত্র কোনোদিনই সার্বজনীন বা ইউনিভার্সাল নয়, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ইট ইজ এ মিডিয়াম ডিপেন্ডেন্ট চার্জ। মিডিয়াম ডিপেন্ডেন্ট চার্জ হওয়ার কারণে আমি যখন এটাকে ভ্যাকিউমে অপারেট করব আর অন্য কোনো মিডিয়ামে অপারেট করব, দেয়ার উইল বি সাম ডিফারেন্সেস। যখন কোনো একটা Q1 চার্জকে ভ্যাকিউমে নিয়ে কাজ করছি, তখন ভ্যাকুয়ামে কোনো পার্টিকেলই নাই ওই Q1 চার্জ ছাড়া। স্বাভাবিকভাবেই দুটো চার্জকে নিয়ে যদি আমি ভ্যাকুয়ামে কাজ করি, তাহলে প্লাস Q1 কোনো জায়গায় আছে আর কোনো জায়গায় প্লাস Q2 আছে, এর আশেপাশে কিছু চার্জ নাই। সেই জন্য এই দুটোকে শুধুমাত্র আমাদের ভাবলেই হয়ে যায়, আর অন্য কোনো চার্জকে এখানে কনসিডার আমরা করি না, বিকজ অফ Q1 Q2। Q1 Q2 জন্য আমরা অন্য কোনো চার্জকে এখানে কনসিডারই করি না, শুধুমাত্র Q1 Q2 থাকলে হবে। বাট হোয়েনেভার আমরা যখন এটাকে অন্য মিডিয়ামে দেবো, সে এটা অন্য কোনো একটা মিডিয়াম, যখনই আমি Q1 প্লাস চার্জকে দেব, তখন তার সেখান থেকে আশেপাশে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের কথা ভাবতে পারিস, সেগুলো সব কি হবে? তো কাছাকাছি ছুটে চলে আসবে, এর কাছাকাছি চলে আসবে। এটাকে বলছি আমরা কি? ইনডিউসড চার্জেস। আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু ফ্রি চার্জ আর বাউন্ড চার্জের কনসেপ্টটা বুঝিয়েছিলাম। এইগুলো এখানে কি হয়ে যাচ্ছে? বাউন্ড হয়ে যাচ্ছে। কেন বাউন্ড হয়ে যাচ্ছে বলতো? প্লাস মাইনাস না, প্লাস মাইনাস সব ধরে রাখছে। সেই জন্য এই ইনডিউস চার্জের জন্য আমরা এখানে কিন্তু সেই বডিটার নেট ইলেকট্রিক ফোর্সে সামান্য পরিমাণ চেঞ্জ দেখব। এখানে ভ্যাকুয়ামে পেলাম না, এখানে পাবো। ঠিক বলছি তো? এবার বলতো কমবে না বাড়বে? কমবে অন্য কোনো মিডিয়ামে দিলে। কেন কমবে? বিকজ এই নেগেটিভ চার্জগুলো এর উপর কি করবে? ইফেক্ট ফেলবে। সো দেয়ার উইল বি সাম লেসার ইলেকট্রিক ফিল্ড অর দ্য ফোর্সেস বিটুইন হোয়েন আমরা যখন এটাকে আমরা কোথায় প্রবেশ করব? অন্য কোনো মিডিয়ামে, রাদার দ্যান দ্য ভ্যাকিউম অর কি এয়ার। ভ্যাকুয়াম বা এয়ার বাদে আমরা অন্য কথা বললে পরে ইনডিউস চার্জ হবে। এবার ধর এরকমই একটা মিডিয়ামে আমরা দুটো চার্জকে প্লেস করেছি, সেম চার্জ Q1 আর Q2 কে। তখন কিন্তু দেখ এই জায়গাটা দেখ, যখন শুধু Q1 আছে, তখন এই নেগেটিভ চার্জগুলো তাকে চারদিকে সমানভাবে ঘিরে রয়েছে, অ্যাজ ইফ যে এটা একটা নিজে একটা স্ফিয়ার হয়ে গেছে। সো ইট ইজ নাথিং বাট এটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে এটাকে একটা অ্যাজ এ হোল আমরা ধরতে পারবো, সেটা সিমেট্রিক হবে। কিন্তু যখন এরকম Q1 Q2 দুটো চার্জ রেখে দেবো, তখন কি হবে বলতো? কিছু নেগেটিভ চার্জ এদিকে শিফট করবে, Q2 এর জন্য নেগেটিভ চার্জ এদিকে শিফট করবে, কারণ এদের নিজেদের ইন্টারঅ্যাকশনের জন্য। তখন দেখ এইদিকে চার্জ কমে যাবে, এইদিকে চার্জ কমে যাবে, তখন এইটা আর সিমেট্রিক হবে না, তখন এটা হয়ে যাবে কি? অ্যাসিমেট্রিক বডি। এটা লেখা আছে যে নেগেটিভ চার্জেস বিকাম অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক কেন? কোন জায়গায় নেগেটিভ চার্জের ডেনসিটি অনেক বেড়ে যাবে, কোন জায়গায় নেগেটিভ চার্জের ডেনসিটি কমে যাবে, কারণ তাদের নিজেদের ইন্টারঅ্যাকশনের জন্য। সেই কারণে আমরা এক্ষেত্রে ওই রকম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা অ্যাকচুয়ালি করি কি? এই যে এই ইন্টারঅ্যাকশনের জন্য আমরা সেই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করি। যখন ভ্যাকুয়ামে কোনো ফর্মুলা থাকে, ভ্যাকুয়ামের জন্য আমরা কি লিখি না? তো 1/4πε0 লিখি, ইন্টু কি লিখি? Q1 Q2/r²। কিন্তু যখনই আমরা অন্য কোনো মিডিয়ামে এটাকে ঢোকাবো, ε0 আর ε0 থাকবে না, তখন আমরা কি লিখি? F সমান 1/4πkε0 নাকি রে? Q1 Q2/r²। এই k টাকে বলছি কি আমরা? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা আগের দিন আমরা বলেছিলাম বাই ডেফিনিশন k শুড বি ইকুয়াল টু ε/ε0। অনেক বইয়ে এই k টাকে আমি অনেক সময় ইউজ করি, এটাকে εr দ্বারা চিহ্নিত করা হয়। এটা বলে রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি। εr রিলেটিভ ইলেকট্রিক পারমিটিভিটি εr দিয়ে করা হয়, সেজন্য অনেক ক্ষেত্রে এই কেটাকে আমরা εr দিয়েও লিখবো। সিম্পল কথা এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে যখন কোনো একটা চার্জকে অন্য কোনো মিডিয়ামে ঢোকাবো, সিঙ্গেল যদি চার্জ থাকতো সেটা সিমেট্রিক বডি রূপেই কাজ করতো, বিকজ সমস্ত নেগেটিভ চার্জগুলোকে ঘিরে রাখতো। কিন্তু যখনই আমরা দুটো আলাদা আলাদা চার্জ নিয়ে নেবো, তখন সেখানে অ্যাসিমেট্রিক বডি হবে, বিকজ অফ দ্য ডিফারেন্ট চার্জেস। আর কিছু মনে রাখার সেরকম দরকার নেই, ঠিক আছে? এটা এখানে লিখেছি দেখ যে 1/4πε0, দেখ একটা εr কে গুণ করে দিয়েছি, তাই তো? সো এই εr টা কেন হলো? বিকজ অফ দ্য ইনডিউস চার্জের জন্য। এবার দেখ এই মিডিয়ামের ইনডিউস চার্জ যত বাড়বে, εr এর ভ্যালু তত চেঞ্জ হবে, তার ফলে সেখানে ফোর্সের ভ্যালুটা কি হবে? চেঞ্জ হতে থাকবে।
সো সেই কারণে আমরা যখন কোনো একটা বডিকে শুধুমাত্র ভ্যাকুয়ামে রাখবো তখন তার যে ফোর্স হবে 1/4πε0 Q1 Q2 বার স্কোয়ার, যখন অন্য কোনো মিডিয়ামে ভরে দেবো তখন সেখানে এপসাইলন নটটাকে গুণ করতে হবে, আর কিছুই নয়। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম ব্যাপারটা? এটি আমরা মনে রাখবো। সো নর্মালি ভ্যাকুয়ামের ক্ষেত্রে 1/4πε0, অন্য কোনো মিডিয়াম থাকলে এপসাইলন আর এপসাইলন 0। এবারে এপসাইলন আর যত বেশি হবে তত ভালো, এপসাইলন আর যত বেশি হবে ফোর্সের ভ্যালু তত কি হবে? কম হবে। এপসাইলন আর এর ভ্যালু যত কম হবে। এবার পড়বো আমরা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কোনো একটা চার্জ যদি ইউনিট তার ম্যাগনিটিউড হয়, তার মানে কোনো একটা চার্জ সেটা ইউনিট আছে, মানে 1 কুলম ভাবতে পারিস, 1 ইএসইউ ভাবতে পারিস, তাকে যদি অন্য কোনো একটা চার্জের কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে তার উপর যে পরিমাণ ফোর্স কাজ করবে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আমরা এভাবেও ভাবতে পারি যে কোনো একটা জায়গায় ধর চার্জ রাখা আছে, সেই চার্জটা রাখা আছে কোনো একটা জায়গায়, এবার আমি একটা ইউনিট চার্জকে নিয়ে এলাম, ইউনিট চার্জকে রেখে দিলে সেই ইউনিট চার্জ যেদিকে যাবে সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বুঝতে চাই তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডে পড়েছিলাম যে কোনো একটা বডিকে যদি রেখে দেওয়া হয় তার আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এটা হচ্ছে তার ফিল্ড। তার মানে আমরা যদি এখানে কোনো একটা চার্জকে রাখি তার আশেপাশে যতটা অঞ্চল জুড়ে তার অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স কাজ করবে সেটা হচ্ছে তার কি? অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোনো একটা চার্জের আশেপাশে যতটা অঞ্চল জুড়ে সেই ইলেকট্রিক ফিল্ড কাজ করে বা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে বলে তার ইলেকট্রিক ফিল্ড। টেকনিক্যালি যদি দেখিস এই ডিরেক্ট বা এর ভ্যালুটা কত হয়? অসীম পর্যন্ত। কেন? দেখ আমরা জানি এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমি বলতে চাইছি কত দূর পর্যন্ত ভ্যালিড, কত দূর পর্যন্ত ভ্যালিড? যতদূর ভ্যালিড তারপরে এফ এর ভ্যালু কত হয়ে যাবে? স্যার 0। হ্যাঁ না বল? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যতদূর ভ্যালিড থাকবে তারপর তার ভ্যালু কত হয়ে যাবে বলতো? 0, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি বলছি যে আফটার এত ডিস্টেন্স তার ভ্যালিডিটি আছে, তারপর ফোর্স কত হয়ে যাবে? 0। তো ফোর্সকে যদি তুই 0 করতে চাস, দেখ এটা তো কনস্ট্যান্ট, চার্জকেও তুই হাত দিতে পারবি না, তাহলে অনলি পসিবিলিটি আর কি হতে হবে আমার? ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি টেকনিক্যালি যে একটা চার্জকে কোনো জায়গায় রেখে দিলে পরে থিওরিটিক্যালি সেটা কত হবে? ইনফিনিটি ডিস্টেন্স পর্যন্ত তার উপর অ্যাট্রাকটিভ রিপালসিভ ফোর্স কাজ করবে, বাট বাস্তবে এটা হয় না, বাস্তবে এটা হয় না। তাহলে তাই যদি হতো তাহলে সূর্য এখানে বসে থাকলে পরে সূর্য এখান থেকে আর একটা ইউনিভার্সে যা বসে আছে তাকেও অ্যাট্রাক্ট করতো, থিওরিটিক্যালি তো তাই পসিবল। কিন্তু তার ভ্যালু আস্তে আস্তে কি হয়ে যায়? একদম কমে যায় বলে আর অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে না। সো ইলেকট্রিক ফিল্ড কি যদি আমরা দেখতে চাই, এখনই বললাম কোনো একটা জায়গায় চার্জ আছে, সেখানে যদি আমরা একটা ইউনিট টেস্ট চার্জকে নিয়ে আসি তাহলে সেটা যেই দিকে যাবে সেটা হচ্ছে তার ডাইরেকশন, অ্যান্ড আমরা ওই ইউনিট টেস্ট চার্জের উপর যতটা ফোর্সকে দেখতে পাবো সেটা হচ্ছে তার ম্যাগনিটিউড, মান। সো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে মাপি, তীব্রতা, ইন্টেন্সিটি। একটা ইলেকট্রিক ফিল্ড কতটা ইন্টেন্স সেজন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি মাপি। সো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বলতে বোঝায় যে ইলেকট্রিক ফিল্ডটা কতটা ইন্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আমরা শুধু ইলেকট্রিক ফিল্ড না বলে এখানে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে বাংলায় বলা হবে কি? তড়িৎ ক্ষেত্র তীব্রতা বা প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্টেন্সিটি বোঝাতে আমরা বুঝি একটা ইউনিট পজিটিভ চার্জ, এটাকে আমরা অনেক সময় বলি টেস্ট চার্জ, আমরা এটাকে নিয়ে টেস্ট করি। এটাকে অনেক ক্ষেত্রে Q0 ধরা হয়, অনেক ক্ষেত্রে Q ধরা হয়, যে যেমন পারে যা ধরে। সো ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, ঠিক আছে? এই ইউনিট পজিটিভ টেস্ট চার্জের উপর যতটা ফোর্স কাজ করবে সেটাকে বলছি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর এইটা কত দূর পর্যন্ত থাকতে পারে? অনেক দূর পর্যন্ত থাকতে পারে। টেকনিক্যালি আমরা দেখতে পেলাম সেটা আমাদের ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? কোনো একটা জায়গায় যদি একটা কোনো চার্জকে রেখে দাও তার আশেপাশে একটা অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স জেনারেট করতে পারে। সো সেই যে ফোর্স বা জেনারেট করতে পারবে পার ইউনিট চার্জে যতটা পরিমাণ ফোর্স কাজ করবে সেটাকে বলছি আমরা কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ই চিহ্ন দ্বারা লিখি। সো ই সমান লিখতে পারবো আমরা F/Q। সো F/Q হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট হবে নিউটন পার কুলম, এটা হচ্ছে তার ইউনিট। আর সিজিএস ইউনিট কত হবে? ডাইন পার ইএসইউ, এটা হবে। এখন এই নিউটন পার কুলমকে নিয়ে যদি একটু রিসার্চ করিস তাহলে আমি ওপরে মিটার গুণ করলাম আর নিচে মিটার গুণ করলাম। এবার নিউটন ইন্টু মিটার মানে কি হবে বলতো? জুল। তাহলে এটা হচ্ছে জুল বাই কুলম ইন্টু মিটার।
আর জুল বাই কুলম্বকে তুই কি জানিস? ভোল্ট। কি করে জানলি তুই? ডাব্লিউ সমান কি হয়? ভি বাই কিউ, সরি ডাব্লিউ সমান হয় ভি কিউ, তাহলে ভি সমান কি হয়? ডাব্লিউ বাই কিউ। ভি এর ইউনিট কি হয়? ভোল্ট, আর ডাব্লিউর ইউনিট কি হয়? জুল, কিউ এর একক কি হয়? কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব মানে কি? ভোল্ট। সো বেসিক্যালি এটা মানে হয়ে যাচ্ছে ভোল্ট পার মিটার। সো মাথায় রাখবি এই ইউনিটটা আমরা ইউজ করি বেশি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ভোল্ট পার কি হচ্ছে মিটার, আর এটাকে আরেকটা ইউনিট দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে নিউটন পার কুলম্ব। সো দুটো ইউনিটই লিখতে পারবো আমরা, নিউটন পার কুলম্ব অথবা ভোল্ট পার মিটার, দুটো ইউনিট দিয়ে লিখি। ক্লিয়ার হলো? এখন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দেখ ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? আমরা এখানে দেখছি ই ইকুয়ালস টু এফ বাই কিউ। এখন তুই লক্ষ্য কর কিউ একটা স্কেলার কোয়ান্টিটি, বাট এফ এটা তো ভেক্টর রাশি, সেজন্য ইলেকট্রিক ফিল্ড ইটসেলফ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশন কোথা থেকে কোথা হয়? অলওয়েজ প্লাস থেকে মাইনাসের দিকে হবে। তো প্লাস থেকে মাইনাসের দিকে যেদিকে আছে সেই দিকে আমরা অলওয়েজ দেখবো ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমি ধর এখানে একটা বড় প্লাস নিয়েছি, একটা ছোট প্লাস, দ্যাট মিনস আমি এখানে একটা বড় পজিটিভ চার্জ নিয়েছি, একটা ছোট পজিটিভ চার্জ নিয়েছি, অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন প্লাস থেকে এদিকে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ও সবসময় ঠেলবে বডিকে। সো ইউনিট পজিটিভ চার্জের উপর সে সবসময় ঠেলবে, তার মানে অবভিয়াসলি বুঝতে এটা পজিটিভ হলে সে কি করবে? সবসময় অ্যাওয়ে করছে প্লাস থেকে মাইনাসের দিকে। ক্লিয়ার হলো? আবার যদি এখানে মাইনাস থাকে সে ফোর্সটাকে অ্যাট্রাক্ট করবে এদিকে। ক্লিয়ার হয়েছে? যাই হোক হোয়াটএভার। এখন আমরা যদি ম্যাগনিটিউড দেখতে চাই, আমরা যদি ম্যাগনিটিউড দেখতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে ম্যাগনিটিউডটা কত পেতে পারি? না তো সেখানে ফোর্স কত, না তো এখানে ফোর্সটা তুমি বার করতে পারবা, না তো কে কিউ জিরো বাই কত হবে? আর স্কোয়ার, ডিস্টেন্সটাকে আর ধরলাম, তাই হওয়া উচিত। এটা হচ্ছে ফোর্সের ভ্যালু, ইয়েস অর নো? কিন্তু আমি বলছি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পার ইউনিট চার্জে ফোর্স। পার ইউনিট চার্জ মানে এর ভ্যালু কত হবে স্যার? 1। তার মানে কিউ জিরোর ভ্যালু, ইফ কিউ জিরোর ভ্যালু 1 হয়, কিউ জিরোর ভ্যালু যদি 1 হয়ে যায়, তখন ফোর্স আর ফোর্স থাকবে না, কি হয়ে যাবে বলতো? ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। হ্যাঁ না বল? এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা কত হয়ে যাবে বলতো? না তো কে কিউ বাই আর স্কোয়ার। এই হচ্ছে গল্প। তার মানে আমরা সিম্পল একটা কথা লিখতে পারবো যে টেস্ট চার্জ, যেটা এইটা ছিল আমার টেস্ট চার্জ, ইট ওয়াজ টেস্ট চার্জ, এই টেস্ট চার্জটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার এখানে? 1। যেহেতু টেস্ট চার্জের ভ্যালু 1 হয়ে যাচ্ছে, সেজন্য ইলেকট্রিক ফিল্ড বানাবে কে কিউ বাই আর স্কোয়ার। এবার ভেক্টর ফর্ম যদি দেখতে চাস, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম শুড বি নাথিং বাট কে কিউ বাই আর কিউব ইনটু কত লিখবো? আর ভেক্টর। হ্যাঁ না বলবি? তাই তো লিখবো ইলেকট্রিক ফিল্ড। সো ই ভেক্টর শুড বি ইকুয়ালস টু কে কিউ বাই আর কিউব ইনটু আর ভেক্টর। ইউনিট গুলো এখনই বলে দিলাম, নিউটন পার কুলম্ব হয়, অথবা ভোল্ট পার মিটার হয়, অথবা ডাইন পার ইএসইউ হয়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এই হচ্ছে আমাদের ইউনিট গুলো ইলেকট্রিক ফিল্ডের। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কিউ জিরো ইউনিট পজিটিভ চার্জ থাকবে না কেন? থাকবে, কিন্তু এটা তো ইউনিট। আমরা বলছি ইউনিট পজিটিভ চার্জের ওপর কতটা পরিমাণ ফোর্স কাজ করছে। ফিল্ড সব চার্জের জন্য আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, এফ বাই কিউ, এটা তো ফর্মুলা। এফ সমান কিউ ই। আরে কিউ মানে এখানে কত? এখানে যদি ধরিস এটা তো কিউ জিরো হবে, এখানকার জন্য কিউ জিরো। আমি তো জেনারেলি বলছিলাম, এখানকার জন্য কিউ জিরো হবে। এবার গ্রাফ যদি আমরা দেখতে চাই, তো দেখ একটা যে কোনো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ। এবার এখান থেকে যত দূরে যাব ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে কি হবে স্যার? কমবে। কেমন ভাবে কমবে? না তো ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। হ্যাঁ না বল? কেন? কে কিউ তো কনস্ট্যান্ট, তার মানে 1 বাই আর স্কোয়ারের সাথে যদি ই হয়, তাহলে আর এর সাথে ই এর গ্রাফ কি হবে? র্যাপিডলি ডিকে করবে। হ্যাঁ না বল? এবং এটা মিট করবে কোথায় গিয়ে বলতো? কোথায়? ইনফিনিটিতে। তখন ইলেকট্রিক ফিল্ড কত হবে স্যার? 0। সো থিওরিটিক্যালি আমরা যদি দেখি ইনফিনিটিতে গিয়ে গ্রাফটা মিট করবে, অ্যাকচুয়ালি এই গ্রাফটা মিটই করবে না। সো এইভাবে আমরা গ্রাফটাকে একটা পেতে পারি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এবং এখান থেকে আমরা এই গ্রাফটা পেতে পারি। পজিটিভের জন্য এইভাবে সে চলতে চাইবে। এখন পজিটিভ নেগেটিভ এরকম যদি দুটো চার্জ থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে গ্রাফগুলোকে একটু আলাদাভাবে নিতে পারি। ঠিক আছে? আমরা এটা একটু আগে বলে দিলাম, ইন্টেন্সিটি অফ ফিল্ড। ঠিক আছে? বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? ইউনিট ফিউনিট সব লেখা আছে, আর ডাইমেনশনটা এখান থেকে বার করে নিতে পারবো। ই সমান কত? এফ বাই কিউ। সেখান থেকে ডাইমেনশনটা আমরা এখানে বার করে নিতে পারবো। ডাইমেনশন একটু মাথায় রাখবো। ক্লিয়ার? এখন এর একটা প্রবলেম দেখি। সো ধর তিনটে পজিটিভলি চার্জ আছে,
প্লাস কিউ, এখানে আরেকটা চার্জ আছে প্লাস কিউ, সেটা দেওয়া হয়নি, ধর প্লাস কিউ চার্জ আছে। তো বলছে এরকম একটা ট্রায়াঙ্গেলের ভার্টিসেস বা ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে তিনটে চার্জকে রাখা আছে, যাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার কত a। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ থার্ড ভার্টেক্স। থার্ড ভার্টেক্স মানে এখানে যে কোনো একটা ভার্টেক্সে। তো প্রথম কথা আমাকে বার করতে বলছে ইলেকট্রিক ফিল্ড, যেমন ভাবে ফোর্স বার করেছিলাম সেভাবেই বার করবো, হ্যাঁ না বল। দেখ ভালো করে বলছি, ফোর্স বার করার সময় আমরা কি ইউজ করতাম বলতো, কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এটাই তো করতাম। আর ফিল্ড বার করার সময় কি করবো বলতো, কে কিউ বাই আর স্কোয়ার, বাস, আর একটা চার্জ থাকবে না, সিম্পল ফান্ডা। বুঝাতে পেরেছি? এবার বল, তাহলে এখানে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখিস এই থার্ড ভার্টিসের মধ্যে, ও এটা তো থার্ড ভার্টিস বলেছে, সরি এখানে চার্জ রাখা যাবে না, ফোর্স নয় তো ইলেকট্রিক ফিল্ড বলেছে। কোশ্চেনটা আমার একটু মিস্টেক হয়েছে, আমি ভেবেছি ফোর্স বার করতে বলেছে। ফোর্স বার করতে গেলে এখানে কি রাখতে হতো, চার্জ। এখানে বলেছে আমাকে ইলেকট্রিক ফিল্ড রাখতে, ফিল্ড রাখতে গেলে এখানে কি চার্জ রাখতে বলতো, +1 চার্জ, হ্যাঁ না বল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই থার্ড ভার্টিসেস। এবার বল, এই পয়েন্টে যদি আমি প্লাস কিউ এর জন্য চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড কি আমার এই দিক বরাবর কাজ করবে? হ্যাঁ স্যার। এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নিশ্চয় এই ডিসটেন্সটা কত, a, তাহলে ডিসটেন্সটা হচ্ছে ডিসটেন্সটা কত, a, তাহলে কে কিউ বাই কত হবে, a স্কোয়ার। কে কিউ বাই স্কোয়ারই হবে, তাই না? বুঝতে পারছিস ব্যাপারটা? আবার দেখ, এই প্লাস কিউ এর জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড সেটা নিশ্চয়ই ভাবে কাজ করবে, এবং এটার ভ্যালুও কি সেম হবে? হ্যাঁ স্যার। এটারও ভ্যালু ই হবে, আর লিখছি না। এবার এদের দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে স্যার? 60 ডিগ্রি, হ্যাঁ না বল, বিকজ বি প্রতিপকন হয়ে যাবে, বুঝতে পারছিস তোরা? তাহলে এই দুটো ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিয়ে কাজ করবে স্যার? এই দিক বরাবর কাজ করবে, এবং তার ভ্যালু কত হবে? পরের পেজে কি জায়গা নিয়েছি না, তার ভ্যালু কত হবে? ই শুড বি ইকুয়াল টু নাথিং বাট √ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2 ই স্কোয়ার কস কত হবে? 60 ডিগ্রি, তাই না? তাহলে কত হয়ে যাবে? তাহলে হবে √ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার, দ্যাট ইজ √3e, দ্যাট ইজ √3 কে কিউ বাই এ স্কোয়ার। কি সমস্যা ছিল বলবে আমাকে? ক্লিয়ার হলো ব্যাপারটা? কোন সমস্যা ছিল? ইজ ইট ক্লিয়ার? তাহলে পরে আমরা ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করলাম। দেখ এগুলো এইভাবে ফোর্স বার করেছি, তাই না? ফোর্স আমরা এত বার করে ফেলেছি, ইলেকট্রিক ফিল্ড বার করতে এখন কিছু মনেই হবে না, ইজি মনে হবে। খালি একটা পার্থক্য কি থাকবে, ফোর্স হলে পরে দুটো চার্জ থাকতো, ইলেকট্রিক ফিল্ড হলে একটা চার্জ হবে, বাস আর কিছু। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের সাইন কনভেনশন দেখি, ঠিক আছে, যে ধর এই জায়গাটায় কি হচ্ছে, আমরা জানি কোঅর্ডিনেট গুলো দেখ, এক্স এর বদলে এইদিকে প্লাস হয়, এদিকটাতে কি হয় মাইনাস, আর এদিকে প্লাস হয়, এদিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে? তার মানে আমরা যখন ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার কেসটা নিয়েছিলাম, ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, তখন তার গ্রাফটা কিন্তু এই কোয়াড্রান্টে ছিল। দ্যাট মিনস এখানকার কিউটা কি হচ্ছে, পজিটিভ। কিউটা কি হচ্ছে, পজিটিভ। বুঝতে পারছিস ব্যাপারটা? কিউটা পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হচ্ছে আমাদের, না তো আস্তে আস্তে এক্স এর ভ্যালুটা আর এর ভ্যালুটা পজিটিভলি আছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে যদি আমরা কতগুলো সিস্টেম অফ চার্জের কথা ভাবি, একটা চার্জ ভাবছি পজিটিভ এক্স এর দিকে, আর একটা চার্জ ভাবছি নেগেটিভ এক্স এর দিকে। মানে আমি এখানকার যে, ধর আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, এরকম করে ভাব, আমি আস্তে আস্তে এই দিকে যাচ্ছি, তাহলে আমি টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স এর দিকে যাচ্ছি, তখন আমার ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, তখন আমার ইলেকট্রিক ফিল্ডটা কি বলতো, পজিটিভ ইন নেচার হবে, তখন এই দিকে যাবে, ঠিক তো? এবার ধর আমি কি করছি, আমি এইখানে দাঁড়িয়ে আছি, এবার আমি নেগেটিভের দিকে ছুটছি, তখন এক্স এর ভ্যালু আমার নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এক্স এর ভ্যালু তখন কি হবে, নেগেটিভের দিকে যাবে। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড কি হবে, নেগেটিভ না পজিটিভ বলতো? নেগেটিভ হয়ে যাবে, বিকজ ওপরে ভেক্টর আছে বসে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ভেক্টর আছে বলে তার কোয়াড্রান্ট কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা যখন পজিটিভ এক্স এর দিকে যাচ্ছি, তখন তো ভেক্টর ইটসেলফ ইজ এ পজিটিভ, আবার ইলেকট্রিক ফিল্ডের কিউটাও পজিটিভ আছে, দেখতে পাচ্ছিস? তাহলে পুরো সিস্টেমটাই পজিটিভ আছে, তাই না ব্যাপারটা? আবার ধর যখন আমরা এই দিকে হাঁটছি, তখন এক্সটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু কিউ তো পজিটিভ, তাহলে ই এর টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে বলতো, নেগেটিভ, বিকজ ই মানে কি, আর ভেক্টর উপরে বসে আছে না তোমার। তাহলে যখন তুমি নেগেটিভে যাচ্ছ, তখন তো সে নেগেটিভের দিকে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? বেসিক্যালি এইভাবে ভাবতে হবে তোকে। তাহলে দেখ, যখন আমরা এই কেসটা চয়েস করছি, এটা তো এক্স্যাক্টলি সেম কেস ছিল, এরকম কেস। কই গেল গ্রাফটা? এই গ্রাফ, হ্যাঁ না বল। ই ইকুয়াল টু কে কিউ আর স্কয়ার, আমরা এইদিকে যাচ্ছি, হ্যাঁ না বল। টেস্টার দিকে এইটা হবে। এবার যখন আমি এই দিকে যাব, তখন ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হওয়ার জন্য
তার কোয়াড্র্যান্ট কত নম্বর হবে, থার্ড কোয়াড্র্যান্টে চলে আসবে, তখন সে এই দিক দিয়ে যাবে। এবার ভালো করে বোঝ, যখন আমি কি করছি দেখ, প্লাস কিউ এর দিকটা ইলেকট্রিক ফিল্ড, আর যত এইদিকে যাচ্ছি তত আমার কি হচ্ছে, আর এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 আর এর ভ্যালু নেগেটিভে বাড়ছে। কোথায় যাবে স্যার, নেগেটিভ ইনফিনিটিতে। নেগেটিভ ইনফিনিটিতে গেলে পরে আর ই এর ভ্যালু কত হয়ে যাবে স্যার, জিরো, তাই না, বুঝতে পারছিস? আর আমি যত এইদিকে যাব মানে জিরোর দিকে যাব, তত আমার ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে কি হবে বলতো, বাড়বে, তাই না, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই হচ্ছে। এবার ভাব, তুই যদি আমি চার্জটা মাইনাস কিউ নিই, তাহলে মাইনাস কিউ নিলে ই সমান ডিরেকশনের কথা ভাব, আমি ডিরেকশনের জন্য মাইনাসটা নিচ্ছি, মাইনাস কে কিউ বাই আর স্কয়ার, আমি এই মাইনাসটা শুধু ডাইরেকশনের জন্য নিচ্ছি। তাহলে বলতো আর এর ভ্যালু পজিটিভ দিকে বাড়লেও ই এর ভ্যালু কোন দিকে বাড়বে, অ্যাকচুয়ালি নেগেটিভ দিকে, ব্যাপারটা বুঝতে পারছিস তো, এইদিকে। তার মানে আমি যত আমি এক্স এর ভ্যালু বাড়াই, আর এর ভ্যালু বাড়াই, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এইদিকে। আমরা কি এটা এখন সাইন কনভেনশনে পড়ালাম, হ্যাঁ না বল? নেগেটিভ হলে ডিরেকশন কোন দিকে হবে, এদিকে, বুঝতে পারলি ব্যাপারটা? তো সেই কারণে আমি যখন চার্জকে নেগেটিভ নিয়ে নিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমার কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, বুঝতে পারলি তো? আরে ভাই প্লাসের জন্য কি হচ্ছে, সিম্পল, কোথায় হারিয়ে যাচ্ছিস, প্লাসের জন্য এদিকে ঠেলছে, মাইনাসের জন্য অ্যাট্রাক্ট করছে, তো প্লাসের জন্য যেদিকে হবে, মাইনাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে হবে, তো এটা যে এইদিকে যায় তাতে তার ফিল্ড কোন দিকে হবে, এইদিকে হবে, সিম্পল। তাহলে এই ফিল্ডটা যদি এইদিকে হয়, তাহলে এর ফিল্ড উল্টো দিকে কোন দিকে হবে, এইদিকে হবে, বুঝতে পারলি না? আরে প্লাস আর মাইনাস তো, প্লাস কিউ এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড প্রথমে তো বুঝলি যে ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার, এই গ্রাফ তো এইটা। আমি যখন পজিটিভ এক্স এর দিকে যাচ্ছি, এবার ধর আমি এই দিকে যাচ্ছি, দেখ না আমি কোন দিকে যাচ্ছি, এইদিকে, এইদিকে যাচ্ছি, নেগেটিভের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে এইদিকে হবে, আর নেগেটিভের ক্ষেত্রে এইদিকে হবে। আমরা যখন কি করছি, এই ফিল্ডটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, পজিটিভ এইদিকে, আরে এইদিকে গেলে তো -1 -2 -3 -4 এইভাবে ডিরেকশন গুলো চেঞ্জ হবে না, -1 মিটার, -2 মিটার, -3 মিটার, -4 মিটার হতে তো কোথায় যাবে, সেই ইনফিনিটিতে যাবে, সেই ইনফিনিটিতে যাবে। তো ইনফিনিটিতে যখন যাবে তখন আমার পুরো আর এর ভ্যালুটা তো নেগেটিভ, আমি নেগেটিভ কোয়াড্র্যান্টে কাজ করছি। মাইনাস কি হলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনই হবে এইদিকে, পজিটিভ হলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে হবে। তুই ভাব না, মাইনাস ইনফিনিটিতে আমি বসে আছি, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড কত, জিরো। এবার আমি মাইনাস ইনফিনিটি থেকে আস্তে 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 আমি এগোচ্ছি, মাইনাস ইনফিনিটি থেকে আস্তে আস্তে আমি এগোচ্ছি, আমার অ্যাজ এ হোল ম্যাগনিটিউডে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, কিন্তু ডাইরেকশনে তো উল্টো আছে বসেও, তুমি তো নেগেটিভে বসে আছো, বুঝতে পারছিস ব্যাপারটা, তাই না? সেম এখানে ভাব, আমি চার্জটাকে এবার মাইনাস কিউ ভরে দিয়েছি, চার্জটা মাইনাস কিউ আছে, তো চার্জ যদি ইটসেলফ মাইনাস কিউ হয়, তাহলে ডাইরেকশনের কথা ভাব কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে। এখানে একটা চার্জ আছে প্লাস কিউ হলে এদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে একটা মাইনাস আছে, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, সিম্পল কনসেপ্ট। তাহলে প্লাসের জন্য ঠেলছে, মাইনাসের জন্য টানছে, তাহলে মাইনাসের জন্য টানলে তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট অপোজিট হয়ে যাবে, এইদিকে চলে যাবে, আর এই ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট অপোজিট হবে, এইদিকে চলে আসবে। কেন হবে, কারণ এখানে তুমি নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছ, তাহলে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? যাও, না বুঝলে বাদ দে, এই জায়গাটা ভাব যে সিম্পল গ্রাফ এটা হয়, তোদের এইটাই আসবে, ক্লিয়ার হয়েছে? নেগেটিভ দিকে যায় মানে মাইনাস কিউ কোন একটা জায়গায় রেখেছিস, তো জেনারেলি ভাব না ভাই, একটা জায়গায় মাইনাস কিউ রেখেছিস, এখানে মাইনাস কিউ রেখেছিস, ওর ফিল্ড কি হবে বলতো, সবাই টানবে ওকে, ও তো আসবে, টানবে, ও নিজের দিকে টানবে। এবার এই মাইনাস কিউ এর জন্য কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, ওটা টানবে এইদিকে, কেন কেন টানবে বল, বিকজ এখানে তো একটা পজিটিভ ইউনিট চার্জ রেখেছিস রে ভাই, পজিটিভ ইউনিট চার্জ রেখেছিস, তাহলে যত আমি এই দিকে যাব, যত এইদিকে যাব ওকে এইদিকে ফিল করবে ইলেকট্রিক ফিল্ড, আর আমি যত এইদিকে যাব ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফিল করবে, এইদিকে, দেখ অপোজিট, এমনি তো নেচারে চলে আসছে রে ভাই, তো নিজে তো দেখতে পাচ্ছিস, জাস্ট ফিল কর ব্যাপারটাকে। এখানে একটা মাইনাস কিউ রেখেছিস, এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে তবে তো তার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলে পরে ওর ফিল্ডের ডিরেকশন, ওর অ্যাট্রাকটিভ ফোর্স কোন দিকে কাজ করবে, স্যার এদিকে, তাহলে এইদিকে কাজ করছে, তাহলে আমি যত আমি এদিকে যাবো আমার ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, ন্যাচারালি এদিকে কাজ করবে। তো আবার যত আমি দেখ এইদিকে আছি, আমার এইদিকে কাজ করবে, তো বাই ডিরেকশন তো দেখ সেম হয়ে যাচ্ছে, মানে দেখ এক্স এর কোয়াড্র্যান্টও নেগেটিভ, আর চার্জ ইটসেলফ নেগেটিভ, দেখ পজিটিভের মতো কাজ করছে,
দেখতে পাচ্ছিস? আর এটা মাইনাস, এটা পজিটিভ, কার মতো কাজ করছে? মাইনাসের মতো। এই তো মাইনাসের মতো কাজ করছে। সিম্পল ফ্যাক্ট রে ভাই, বুঝতে পারছিস? না বুঝতে হলে বাদ দে। ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স, তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কাকে বলে? ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু ফেনোমেনা গুলোকে ব্যাখ্যা করতে গেলে আমরা কিছু ইমাজিনারি লাইনের কনসেপ্ট নিই, যার ফলে আমাদের সেই ইলেকট্রোস্ট্যাটিক ফেনোমেনা গুলোকে ব্যাখ্যা করতে খুব ইজি হয়। এইগুলোকে বলা হয় ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স। দে আর ইমাজিনারি লাইন্স, দে আর নট রিয়েল। তুই এরকম ভাবে ভাব যে ধর একটা ঝাঁটা আর একটা ঝাঁটা, দুটো ঝাঁটা নিচ্ছিস। ঝাঁটা বুঝিস তো খিল এরকম ভাবে এক্সপ্রেসড হয়ে থাকে। এরকম দুটো ঝাঁটার খিলগুলোকে ভাব যে আমি যেখানে হাতে ধরে আছি, যে জায়গাটা ধরে ঝাড়ু দেয়, ঝাঁটার কথা বলছি, আমি টকিং অ্যাবাউট দ্য নারকেল খিলের ঝাঁটা। তো সেইখানটাতে ধর পজিটিভ চার্জ আছে, এখানেও একটা পজিটিভ চার্জ আছে। এবার দুটো ঝাঁটাকে নিয়ে ওই খিল বরাবর যদি ঢোকাতে চাস, ওকে ঢুকবে একে অপরের গায়ে, ও আটকে যাবে দেখবি। তাহলে তুই ঠেলতে গেলে মনে হবে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। দেখ এখানেও তাই হবে। তুই জাস্ট ইমাজিন কর একটা প্লাস কিউ চার্জ, কনসেপ্টটা এরকম হবে না, সেখান থেকে ধর ফোর্স অফ লাইন্স গুলো বেরোচ্ছে, আর একটা প্লাস কিউ, সেখান থেকেও ধর ফোর্স অফ লাইন্স গুলো বেরোচ্ছে। এবার দুটোকে যদি কাছাকাছি নিয়ে আসি, দেখ প্লাস কিউ গুলো কি হবে, পরস্পরকে বলতে বেন্ড করে দেবে, হ্যাঁ না না বলে, ঢুকতে দেবে না। দেখ ফেনোমেনা বোঝাতে সুবিধা হচ্ছে না, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে একটা কনসেপ্টটা নেওয়া হলো যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফোর্স অফ লাইন সর্বদা বেরোবে, ইট উইল বি রেডিয়ালি আউটওয়ার্ড, বাইরের দিকে বেরোবে। আর মাইনাস চার্জের দিকে কি হবে, সব সময় ঢুকবে। তার মানে আমরা ধরে নেব যে ইলেকট্রিক ফোর্স অফ লাইন পজিটিভ চার্জ বরাবর কি হবে, বেরোবে বেরোবে, আর মাইনাস চার্জ বরাবর ঢুকবে, অলওয়েজ এটা হবে। তাহলে পজিটিভ চার্জ বরাবর সে সবসময় ঢুকছে, এ বেরোচ্ছে, আর মাইনাস থেকে বেরোচ্ছে। সেই জন্য আমরা দুটো পজিটিভ চার্জ যদি পাশাপাশি নিয়ে চলে আসি, এটা যেমন ধর পজিটিভ আর নেগেটিভ চার্জ, তো এটা ধর পজিটিভ আর নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ থেকে বেরোচ্ছে আর নেগেটিভ চার্জে গিয়ে ঢুকে যাচ্ছে। তাহলে দেখ এখান থেকে অ্যাট্রাকশনটা বোঝাচ্ছে, হ্যাঁ না বল, যে প্লাস যাচ্ছে মাইনাস ঢুকছে, তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। দেখ সহজে বোঝাতে পারছি আমরা। এবার কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স থাকে, এটা ধর একটা ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স, আমি যদি সেই জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ট্যানজেন্টটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে কোন একটা ফোর্স অফ লাইনে যদি আমি যে কোনো একটা ট্যানজেন্ট বা স্পর্শক টানি, সেই স্পর্শকটা সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে কাজ করবে। যেমন ধর এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে, এখানে টানলে দেখ নিচে কাজ করছে। সো ফোর্স অফ লাইন এটাকে ইলেকট্রিক ফিল্ডকে ডিরেকশন দেয় না, তার ওপর আঁকা ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা আমার কি করে না, তো ইলেকট্রিক ফিল্ডের বা ফোর্স যা বলবি তার ডাইরেকশনকেও প্রকাশ করে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্লাস মাইনাস পরস্পরকে অ্যাট্রাকশন করে, দেখ সেটা আমরা এই লাইন্স অফ ফোর্স দ্বারা ইজিলি ব্যাখ্যা করতে পারছি। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা বলবি আমাকে। সেম যদি আমরা দুটো পজিটিভ চার্জ নিতাম, পজিটিভ নেগেটিভ দেয়নি না, হয়নি, তো দুটো যদি পজিটিভ চার্জ নিতাম, তাহলে এখানে যদি প্লাস চার্জ নিতাম আর এখানে যদি প্লাস কিউ চার্জ নিতাম, লাইন্স অফ ফোর্স গুলো কেমন হতো না, তো দেখ এইভাবে বেরোতো, এইভাবে বেরোতো। জাস্ট কয়েকটা আঁকছি। এই জায়গাটায় দেখ কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতো না, এই পয়েন্টটাকে আমরা বলতাম নিউট্রাল পয়েন্ট। সো নিউট্রাল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ইলেকট্রিক ফিল্ড কত, অ্যাকচুয়ালি জিরো, কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? এই হচ্ছে নিউট্রাল পয়েন্ট দুটো প্লাসের মাঝে। সেই জন্য দুটো প্লাসের মাঝে যে কোনো একটা জায়গায় তুই ইলেকট্রিক ফিল্ড পেতে পারিস। ঠিক তো? ইকুইলিব্রিয়াম পড়েছিলাম আগের দিন, ভেবে দেখ। কিন্তু প্লাস মাইনাসের মাঝে কোনো জায়গায় ইলেকট্রিক ইকুইলিব্রিয়াম পাবি, দেখ পাবি না, কোনো জায়গায়, সব জায়গায় অ্যাট্রাকশন আছে। ক্লিয়ার হলো জিনিসটা? ক্লিয়ার? প্লাস মাইনাসের কনসেপ্টটা বুঝতে পারলাম। একটা প্রবলেম দেখ, তাহলে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ রিপ্রেজেন্ট নেট ইলেকট্রিক ফিল্ড। নেট ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স পাই, দ্যাট মিনস সেখানে যতগুলো ইলেকট্রিক ফিল্ড আছে তার লব্ধির দ্বারা প্রকাশিত হচ্ছে। উদাহরণ দিচ্ছি না, আমি এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন বা ফোর্স অফ লাইনের কথা ভাবতে চাইছি, তাহলে এই প্লাস কিউ ওয়ানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এইদিকে, আর এই প্লাস কিউ টুর জন্য ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এইদিকে।
এদের রেজাল্টেন্ট যখন এইদিকে কাজ করবে, তাহলে ফোর্স অফ লাইনও কিন্তু এই ইলেকট্রিক যে আমরা ডিরেকশনটা দিচ্ছি নেটের, সো এই ইলেকট্রিক নেট ডিরেকশন যে ফোর্সটা পাচ্ছি তার বরাবরই আমাদের ওই লাইনস অফ ফোর্স থাকবে। কোন একটা জায়গায় লাইনস অফ ফোর্স আছে, আমি এই জায়গার কথা বলছি, এখানে তার ইলেকট্রিক, আমি বলছি এই ডিরেকশনটা এইদিকে, এটা কিন্তু ই নয়, এটা হচ্ছে ই নেট। এখানে হাজারটা ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, হাজার ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, তার নেট কোনটা কাজ করছে সেটাই ওই লাইন অফ ফোর্স দ্বারা বোঝায়। শুধুমাত্র যদি একটা ডিসক্রিট চার্জ থাকতো, ডিসক্রিট চার্জ, তাহলে ডিসক্রিট চার্জের জন্য সেটা ঠিক এইভাবে হতো, যেটা একটু আগে লিখেছিলাম আমরা, এরকম হতো ডিসক্রিট চার্জের জন্য। কিন্তু এখানে যদি প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ রেখে দিই, সব কটা ইন্টারসেক্ট করবে, দিয়ে যেই দিকে আমার নেট রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, আমরা লাইন অফ ফোর্সকে সেই দিকেই পাবো। যেমন আমরা এখানে ধর অনেকগুলো চার্জকে রাখলাম, কিউ কিউ, ধর অনেকগুলো চার্জকে যেমন ইচ্ছা রেখে দিলাম, দিয়ে আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে এখানে রেখে দিলাম, ও তো কোনো না কোনো দিকে যাবে, হ্যাঁ না বল। ধর গেল না, কি বলবো, ওখানে ইলেকট্রিক ফিল্ড কত, জিরো। ধর এই দিক বরাবর গেল, তাহলে বুঝবো ইলেকট্রিক ফিল্ড অফ লাইন এইদিকে কাজ করছে, ফিল্ড এইদিকে কাজ করছে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হলো কনসেপ্টটা? দুটো ইলেকট্রিক্যাল ফোর্স অফ লাইন কখনো ইন্টারসেক্ট করতে পারে না। যদি দুটো ফিল্ড লাইন কোনো একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে, তাহলে এই পয়েন্টে এই লাইনের জন্য একটা ট্যানজেন্ট ড্র করা যাবে, এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। আর এই লাইন অফ ফোর্সের জন্য এখানে একটা ট্যানজেন্ট ড্র করা যাবে, এটা হচ্ছে তার ডাইরেকশন। তাহলে একটা পয়েন্টে আমরা দুটো ডাইরেকশন পাচ্ছি, যেটা বাস্তবে পসিবল নয়, একটা দিকে হবে। কিন্তু তুমি বলবে স্যার তাহলে এই দুটোকে যোগ করে তো একটা দিক বরাবর পাবো, কিন্তু এই দুটোর তো অস্তিত্ব আছে, হিসাব মতো এই দুটো লাইন আছে বলে, হ্যাঁ না বল। আমরা তো সেটাই বলছি, কোনো একটা জায়গায় দুটো লাইন এভাবে থাকবে না, একটা লাইন থাকবে। সেখানে কটা লাইন এসে কটা ফিল্ড মিলেছে আমরা জানতে চাই না, আমরা দেখছি এখানে একটা লাইন অফ ফোর্স আছে, মানে এখানে একটা কি আছে, সিম্পল ই নেট আছে, হ্যাঁ না বলো। এখানে কটা ইলেকট্রিক ফিল্ড আছে আমার জানার দরকারই নাই। সেই জন্য দুটো লাইন যদি টাচ করে কোনো এক জায়গায় বা ইন্টারসেক্ট করে, তার মানে সেখানে দুটো ডাইরেকশন তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ টেকনিক্যালি ইম্পসিবল। সেই জন্য আমরা বলি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনো ইন্টারসেক্ট করতে পারে না। ইন্টারসেকশন পয়েন্টে আমরা দুটো ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পাবো, যেটা বাস্তবে কি হচ্ছে, অসম্ভব হবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম? ইলেকট্রিক ফিল্ড লাইনের প্রপার্টি দেখ, দুটো ফিল্ড লাইনের মধ্যে আমরা কি বলছি, দেখ এই প্লাস আর এর মধ্যে যদি দেখিস, দেখ এখানে ফিল্ড লাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11 12টা আছে। এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখ 11 12টা, 10টা 11টা 12টা আছে, ঠিক আছে। এদের মধ্যে আমরা যদি এ আর বি পয়েন্টে দেখি, দুটোর ক্ষেত্রেই দেখ সেম অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড লাইন আছে। তার মানে আমরা বলতে পারছি এখান থেকে যতটা ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, এখান থেকেও ততটা ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। কিন্তু আমরা এমন দুটো পয়েন্টের কথা বলছি, এ আর বি। তাহলে এ পয়েন্টটা যেহেতু আমার এই ফিল্ডের কাছে আছে বা চার্জের কাছে আছে, তাহলে এখানকার ফিল্ড কি হবে, বেশি, এখানকার ফিল্ড কি হবে, কম। পজিটিভের ক্ষেত্রেও নেগেটিভের ক্ষেত্রেও এ বিন্দুতে ফিল্ড কি হবে, বেশি, বি বিন্দুতে ফিল্ড কি হবে, কম। সো অলওয়েজ ই এ মড নিয়েছি কেন, তুই মাইনাসের জন্য ভাবতে পারিস নেগেটিভ। অনেকের ধারণা এটা থাকে যে মাইনাস কিউ চার্জের জন্য ফিল্ড কত হবে স্যার, ইকুয়াল টু মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার। তার মানে কি স্যার, এইটা পুরোটা যদি বাড়ে তাহলে তো ইলেকট্রিক ফিল্ড কমবে না রে বাবা, এটা মড, বুঝতে পারছিস ব্যাপারটা? মাইনাসটা বোঝায় অনলি ফর ডাইরেকশন, অ্যাট্রাকশন অর রিপালশন, আর কিছু না। সো ইলেকট্রিক ফিল্ডে মাইনাসটা বোঝাবে ডাইরেকশন অথবা কি কোন দিকে ফোর্স কাজ করছে, অ্যাট্রাকশন অর রিপালশন, এছাড়া নেগেটিভ সাইনের কোনো গুরুত্ব নেই। সো ফিল্ড চ্যাপ্টারে সাইন শুধুমাত্র ডাইরেকশনকে প্রকাশ করে, আর কিছু প্রকাশ করে না। ক্লিয়ার হলো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার এক্সিস্ট ইন এ ক্লোজ লুপ। একটা ক্লোজ লুপের মধ্যে কখনোই কাজ করে না, কারণ টোটাল ওয়ার্ক ডান ইন এ ক্লোজ লুপ উইল বি কত, জিরো। ঠিক আছে, হবে না, সেক্ষেত্রে আমরা পাবো না। এক্ষেত্রে আবার মাথায় রাখবি, কোন একটা কন্ডাক্টরের ভেতরেও, কোন একটা কন্ডাক্টরের ভেতরে আমাদের ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স থাকতে পারবে না। কেন বলতো? কারণ চার্জ সবসময় কোথায় থাকে, বাইরের সারফেসে। তো কোনো একটা যদি কন্ডাক্টর নিয়ে নাও, তাহলে তার চার্জ সবসময় বাইরের সারফেসে আছে, তাহলে ফোর্স অফ লাইন গুলো কোন দিকে কাজ করবে, বাইরে। ভেতরে কোনো রকমের ফোর্স অফ লাইন থাকবে না। তার মানে যদি ভেতরে না থাকে, তাহলে আমরা বলতে পারি যে কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হবে,
0। সেই জন্য ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম যে আমরা যদি কোনো একটা গোল্ড ফয়েল ইলেকট্রোস্কোপ নিয়ে এর ভেতরে ভরে দিই, তাহলে আমরা দেখবো গোল্ড ফয়েল ইলেকট্রোস্কোপের কোনো রকমের বিক্ষেপণ দেখা যাচ্ছে না। হ্যাঁ না বল? মনে পড়ছে প্রজাপতি জাল পরীক্ষাটা, ওইটাই দেখিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে? সো আমরা বললাম কন্ডাক্টরের ভেতরেও থাকতে পারে না, আর ক্লোজ লাইফের মধ্যেও থাকতে পারবে না। ঠিক আছে, দেখ নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স হচ্ছে আমাদের ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। এখানে দেখ 2 কুলম্ব চার্জ আছে আর 1 কুলম্ব চার্জ আছে। আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটা দেখি কে কিউ বাই আর স্কোয়ার, যদি আমরা এখান থেকে আর ডিস্টেন্সটাকে ফিক্সড করে দিই, তাহলে এই দুটো ডিস্টেন্সই সেম। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথায় বেশি হবে স্যার? এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। কেন না? তো চার্জ বেশি আছে, ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। তো যেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি তার মানে সেখানে চার্জ বেশি আছে। আমরা এভাবেও ভাবতে পারি যেখানে ফোর্স অফ লাইন বেশি আছে সেখানে ইলেকট্রিক ফিল্ডও কি আছে? বেশি আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেখানে বেশি থাকবে সেখানে ফোর্স অফ লাইনও বেশি থাকবে। আবার এইভাবে ভাবতে পারি ফোর্স অফ লাইন যেখানে বেশি আছে সেখানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণও কি হবে? বেশি হবে। তাহলে তড়িৎ বলরেখা বা ফোর্স লাইনগুলো যেখানে ডেন্স থাকবে সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি। তুই ছবিতে দেখতে পাচ্ছিস এখানটা গ্যাপ গ্যাপ দেওয়া আছে, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড খুব উইক ইলেকট্রিক ফিল্ড, আর এখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে? স্ট্রং ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো আমরা এক নজরে এখানে রেখে দিয়েছি, আমরা পুরোটা এখানে ব্যাখ্যা করলাম। তার মধ্যে দু একটা পয়েন্ট কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভে গিয়ে প্রবেশ করবে। দুটো ফিল্ড লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না, কারণ ইন্টারসেকশন পয়েন্টে দুটো ডিফারেন্ট ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পাবো, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। 3 নম্বর আমরা কি বলতে পারি যে যেখানে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বেশি আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড কি থাকবে? বেশি থাকবে। সো এরকম পয়েন্টগুলো আমরা এখানে লিখে রেখেছি, জাস্ট ইউ ক্যান চেক ইট আউট। ঠিক আছে, ওকে। এখানে আমরা কারেক্ট অপশন খুঁজতে চাইছি, এরকম একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? দেখতে পাচ্ছ Q1 আর Q2 দেওয়া আছে। এবার Q1 Q2 তো ডায়াগ্রামে দেখ স্যার Q2 চার্জ কম, Q1 চার্জ বেশি। হ্যাঁ না বল? কেন? দেখ Q2 দেখ ফিল্ড লাইন দেখ 3টা দেওয়া আছে, এখানে অনেক দেওয়া আছে, ডায়াগ্রাম দেখ। তাহলে এটা দেখ ডেন্স কম, এটা ডেন্স বেশি। সো প্রথম প্রশ্ন তো আমার আসবে Q1 গ্রেটার দ্যান Q2। আমি ছবি দেখে বুঝতে পারছি, বুঝতে পারছি ব্যাপারটা। দেখ এখানে Q2 Q1 এর মধ্যে এটা বুঝতে পারছিস। ক্লিয়ার হলো? এইটা হলো। এবার দেখ এখান থেকে বের হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই কি হবে? পজিটিভ। আর এখানে ঢুকছে, এটা কি হবে? নেগেটিভ। তাহলে Q1 গ্রেটার দ্যান Q2, এটা তো একটা অপশন পাবোই। আর Q1 পজিটিভ Q2 নেগেটিভ, এটা একটা অপশন পাবো। সো এ আর সি দুটো অপশন রাইট হবে এখানে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? হলো? বুঝতে পারলাম? ওকে। আমরা এবার চার্জ ডিস্ট্রিবিউশন পড়ব। চার্জ ডিস্ট্রিবিউশন ইন এ কন্টিনিউয়াস ফাংশনস বা কন্টিনিউয়াস বডিজ। চার্জ ডিস্ট্রিবিউশন মানে কোন একটা যদি বডি থাকে, সেই বডির উপর যদি আমি কিছু চার্জ রেখে দিই, সেই চার্জটা পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এবার যদি আমি একটা রড নিই, সেই চার্জটা অবভিয়াসলি লেন্থ বরাবর ডিস্ট্রিবিউট হবে। আমি যদি কোন একটা সারফেস নিই, তাহলে এরিয়া নিই, তাহলে সেই চার্জটা পুরো এরিয়াতে ডিস্ট্রিবিউট হবে। আমি যদি কোনো একটা কিউব বা ঘনক বা স্ফিয়ার নিই, সেই চার্জটা পুরো ঘনকের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে। সেই জন্য আমরা কোনো একটা জায়গায় যদি চার্জ ডিস্ট্রিবিউশন দেখতে পাই 3 রকমের হবে। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কি এরিয়াল, আর একটা হচ্ছে কি ভলিউম। 3 প্রকারের। তাহলে আমরা যদি লিনিয়ার দেখতে চাই, লিনিয়ারটাকে আমরা ডিফাইন করি ল্যামডা দিয়ে। আমরা আগেই বুঝিয়েছি, ল্যামডা মানে আমরা লিখি কিউ বাই এল। হ্যাঁ না বলবি? মানে এটাকে বলি একক দৈর্ঘ্যের চার্জ। হ্যাঁ না বলবি? চার্জ পার ইউনিট লেন্থ। তেমনি সিগমা সমান কিউ বাই এ, এটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে চার্জ। এটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, ক্লাস ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছি। হ্যাঁ না বলবি? আর একটাকে আমরা রো দিয়ে লিখি, দ্যাট ইজ কিউ বাই ভি, এটাকে বলা হয় পার ইউনিট ভলিউমের চার্জ। তাহলে 3 রকমের জিনিস পেলি, ল্যামডা, সিগমা, রো। ল্যামডাটা হচ্ছে পার ইউনিট লেন্থের চার্জ, সিগমাটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে চার্জ, আর আমরা এখানে বলছি পার ইউনিট ভলিউমের চার্জটাকে রো দিয়ে ডিফাইন করছি। ক্লিয়ার হলো? ধর আমি কথা মানে বলছি, এইটা একটা পুরো যে কোনো একটা সারফেস, তার এরিয়া কত? কনসিডার কর তার এরিয়া হচ্ছে এ, আর এর মধ্যে যে টোটাল চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে কত? কিউ। তাহলে এখন আমি বলতে পারি এক্ষেত্রে সিগমা মানে কত? কিউ বাই এ, পার ইউনিট এরিয়াতে চার্জ হচ্ছে সিগমা। এখন যদি আমি এখানে একটা ছোট্ট এলিমেন্টারি অংশ, ছোট্ট অংশ কেটে নিই, তাহলে এটা একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই এরিয়ার চার্জ যদি ডিকিউ হয়,
আর এটার এরিয়া যদি ডিএ হয়, ধর এটার এরিয়া হচ্ছে ডিএ আর এখানে চার্জ হচ্ছে ডিকিউ, তাহলে অবভিয়াসলি আমি লিখবো ডিকিউ সমান সিগমা ইন্টু ডিএ। হ্যাঁ না বলবে, মনে পড়ছে আগের ক্লাসে বুঝিয়েছিলাম। তো এইভাবে আমরা ভলিউমের ক্ষেত্রেও করতে পারবো, এইভাবে আমরা লেন্থের ক্ষেত্রেও করতে পারবো। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? তো আমরা যেমন যেমন প্রবলেম পাবো সেরকম সেরকম প্রবলেম ওয়াইজ এগুলোকে ফাংশন ওয়াইজ করতে থাকবো। এখন আমরা পারবো কি একটা করতে রডের ক্ষেত্রে, এটা কি আগের দিন করিয়েছিলাম? হ্যাঁ না বলবি। একটা কন্টিনিউয়াস সেকশন মনে করে দেখ, এবং তার ভ্যালু কত হয়েছিল 1/a মাইনাস 1/a প্লাস এল, মনে আছে না মনে নাই? এই রডটা আগের দিন করে দিয়েছিলাম। সো ডান ইন প্রিভিয়াস ক্লাস। মনে পড়ছে রে তোদের? একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিয়েছিলাম, ডিকিউ। ও আচ্ছা আচ্ছা, ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আর এখান থেকে দেখ এত দূরে আমরা ডিস্টেন্সটাকে এক্স ধরেছিলাম, মনে করতে পারছিস? এটা এ ছিল, পুরোটা কত ছিল? এ প্লাস এল, মনে করতে পারছিস না আগের ক্লাসে? ওইটাই করেছিলাম, কিন্তু তো এটা এইভাবে সোজা ফেলে রেখে দিয়েছিলাম। এবার রডটা তো দাঁড়িয়ে আছে সোজা, তাহলে পরে এরকম ভাবে রডটা যদি দাঁড়িয়ে থাকে তখন কি হবে, তাই না? রডটা যদি এইভাবে থাকে, এবার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করো, জান বেরিয়ে যাবে এবার, তাই না? চলো এবার বার করার চেষ্টা করি। দেখো তো বলো, এই পুরো রডটা এইভাবে রাখা আছে, আস্তে ভাই শোনো, এই রডটা এইভাবে পুরো রাখা আছে। এই রডটা যদি পুরোভাবে রাখা থাকে, পুরো জায়গায় তো চার্জ আছে। এবার দেখ এখানকার যদি চার্জের কথা ভাবিস, তার অ্যাঙ্গেলটা আলাদা। এখানকার চার্জের দেখ প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্গেল ভ্যারি করছে, হ্যাঁ না বল? অ্যাঙ্গেল ভ্যারি করার সাথে সাথে তার ডিও ভ্যারি করছে। তুই ইন্টিগ্রেশন করবি কিসে? তোর এখানে ডিও ভ্যারি করছে, ডি ভ্যারি করছে, তো আবার তার সাথে সাথে তোর অ্যাঙ্গেলও ভ্যারি করছে। তাহলে এইভাবে আমরা ভ্যারিয়েশন দুটো নিয়ে ইন্টিগ্রেশন করতে পারবো না, তার জন্য আমরা এটাকে চেঞ্জ করে নেবো। তো আমরা কি করলাম, কনসিডার করো যে এখান থেকে একটা ডিস্টেন্স ডি তে কোনো একটা পয়েন্টের কথা ভাবছি, সেই পয়েন্টে গিয়ে আমরা কি করব না, তো ইলেকট্রিক ফিল্ড বার করব। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করব কার জন্য না, তো এখান থেকে ওয়াই ডিস্টেন্সে একটা ডিকিউ ছোট্ট অংশ কেটে নিলাম, ডিকিউ ছোট অংশ কেটে নিয়েছি। তাহলে এখানে যদি টোটাল চার্জ আমার হয় কিউ, তাহলে ল্যামডা সমান আমি কি লিখতে পারবো, কিউ বাই ধর এল, যেটা হচ্ছে পুরো লেন্থ। হ্যাঁ না বলবি? তাহলে ল্যামডা সমান কিউ বাই এল। আমি ওয়াই ডিস্টেন্সে গিয়ে ডিওয়াই ছোট্ট অংশ কেটে নিয়েছি, তাহলে এইটুকুর চার্জ যদি ডিকিউ হয়, তাহলে অবভিয়াসলি ডিকিউ সমান কত হবে, ল্যামডা ডিওয়াই। ল্যামডা ডিওয়াই হবে ডিকিউ এর মান। আমি এই ডিকিউ চার্জের জন্য এখানে কথা ভাবছি, তাহলে ভাব এরকম ভাবে সিচুয়েশনটাকে, যে এরকম কিছু নাকি রে, এই সিচুয়েশনটা এরকম, আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরেছি থিটা, আর এখানকার ছোট্ট একটা অংশ এরকম ছোট্ট একটা আছে, সেটাকে বলছি আমরা ডি থিটা অ্যাঙ্গেল। ডি থিটা এরকম জাস্ট ভাব একটা, এইটুকু টুকরোর জন্য। তাহলে নিশ্চয় এই ডিস্টেন্সটা কত হবে, ধরে নিলাম এটা হবে এক্স। তাহলে এক্স এর ভ্যালু প্রথমত কত হবে স্যার? এক্স এর ভ্যালু হবে, এইটা ধরেছো ডি, এইটা ধরেছো ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক বলছি কিনা বলবে আমাকে? রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে তো নাকি? তাহলে ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর ভ্যালু হবে। এখন এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাও, তাহলে সে ইলেকট্রিক ফিল্ড ডিই কত হবে না, তো কে এই জায়গাটায় কত আছে, ডি কিউ, তাহলে কে ডি কিউ বাই কত, এক্স স্কোয়ার। হ্যাঁ না বলো? কে ডি কিউ বাই এক্স স্কোয়ার, ঠিক বলছি তো? ভেবে বলবে, এটাই ক্লিয়ার। এখন ডি কিউ ভ্যালু কত স্যার? ডি কিউ এর ভ্যালু দেখো, ডি কিউ মানে হচ্ছে ল্যামডা ডিওয়াই, তাহলে ডিই সমান কে ল্যামডা ডি ল্যামডা ডিওয়াই বাই এক্স স্কোয়ার, মানে ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ না বলো? ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে তো? তাকাবে আসতে, এরকম কিছু দাঁড়ালো যে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখ আমরা যদি দেখতে চাই, তাহলে ভালো করে দেখ, টাকা এদিকে, থিটা এটা আছে, এটা এক্স আছে, আর এটা ওয়াই আছে, তাহলে ট্যান থিটা মানে কত হবে, ওয়াই বাই ডি। তাহলে আমরা এখানে ট্যান থিটা লিখতে পারি ওয়াই বাই ডি। তাহলে ওয়াই মানে কি হচ্ছে, ডি ট্যান থিটা, ওয়াই মানে হচ্ছে ডি ট্যান থিটা। তো ওয়াই যদি ডি ট্যান থিটা হয়, তাহলে ডিওয়াই কত হবে, ডিওয়াই কেন, এই যে ডিওয়াই পড়ে আছে, ডিওয়াই হবে দেখো ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা। হ্যাঁ না বলবে? ক্লিয়ার? আবার দেখ, আমরা যেহেতু ডি আর ওয়াই জানি, তাহলে ডিটা কি ওয়াই এর রেসপেক্টে বার করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। ভালো করে বোঝ, এক্সটা এক্স, এটা এক্স তো,
এই জায়গাটাই আমরা এক্স লিখতে পারি, তাই না? এই জায়গাটায় আমরা এক্স স্কোয়ারও লিখতে পারি। তো এবার আমি চাইছি এক্স কে ডি এর রেসপেক্টে লিখবো। তাহলে তুই বলতো আমি যদি কস থিটা চয়েস করি, কস থিটা, কস থিটা মানে কি হয়? ভূমি বাই অতি, তার মানে কত হয়? ডি বাই এক্স। তাহলে আমি এখান থেকে এক্স সমান লিখতে পারবো ডি সেক থিটা। হ্যাঁ না বলবি? এক্স এর ভ্যালু কি ডি সেক থিটা হবে? হ্যাঁ স্যার। তার মানে এখানে এক্স স্কোয়ার সমান কত হবে স্যার? ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। হ্যাঁ না বলবি? এবার যদি আমি এখানে ডি এর ভ্যালু গুলো পুট করি, তাহলে ডি সমান দেখ কে ল্যামডা। কেন কে ল্যামডা রাখলাম? বিকজ কোশ্চেন আমাকে ল্যামডা দেওয়া আছে। তো হ্যাঁ না বলবি? কে ল্যামডা। ডি ওয়াই মানে কত স্যার? ডি ওয়াই মানে হচ্ছে ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা, নাকি রে? হ্যাঁ না বলবি? দেখ ঠিক লিখেছি তো, ওয়াই মানে ডি ট্যান থিটা। তো তাহলে ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এক্স স্কোয়ার কত স্যার? এক্স স্কোয়ার মানেই তো ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। আমি দেখ সেক স্কোয়ার থিটা কেটে দিতে পারবো। হ্যাঁ না বলবি? ঠিক বলছি তুই বলবি? এবার ডিই মানে কত হবে তাহলে স্যার? ডিই মানে হবে কে ল্যামডা, কে ল্যামডা বাই ডি ইন্টু ডি থিটা। এটাই কি দাঁড়াবে? হ্যাঁ না বল? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? তাহলে এইটা হলো আমার সিচুয়েশন, এটা হলো আমার সিচুয়েশন। ওকে, ক্লিয়ার হলো এত পর্যন্ত? তাহলে ডিই সমান আমি পেলাম কে ল্যামডা ডি ডি থিটা। হ্যাঁ না বল? এবং এই ডি এর ডিরেকশন কোন দিকে কাজ করবে স্যার? ডি এর ডিরেকশনটা এই দিক বরাবর কাজ করবে। হ্যাঁ না বলো? এবার বলো এই ডি এর কি দুটো কম্পোনেন্ট আমি খুঁজে বার করতে পারবো? হ্যাঁ না বলবে? চলো সেটা আমি করছি। এবার দেখো, তাহলে আমরা চয়েস করেছিলাম এটা থিটা, মনে পড়ছে? তাহলে এটা থিটা হলো, এটাকে থিটা যদি ধরো, এই দিকটা ছিল কি ডিই, এবং ডি এর ভ্যালু কি ছিল? কে ল্যামডা ডিওয়াই বাই ডি স্কোয়ার সেক স্কোয়ার থিটা, যেটাকে দেখো আমি কেটে কুটে কত নিয়ে এসেছি? কে ল্যামডা বাই ডি ডি থিটা। হ্যাঁ না বলো? কারণ দেখো এটাই ছিল, মনে করে দেখো কেটে কুটে ভালো করে দেখ বেটা। এখানে দেখ ডিওয়াই এর ভ্যালু কত ছিল? ডি সেক স্কোয়ার থিটা ডি থিটা, দিয়ে এটাকে কাটাকুটি করে কি লিখলাম? কে ল্যামডা বাই ডি ইন্টু ডি থিটা। হ্যাঁ না বল? তাই তো হবে রে এটাকে কাটাকুটি করলে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা লিখলাম। এবার বল ডি এর একটা কম্পোনেন্ট ডি কস থিটা দিয়ে কাজ করবে। এটাকে বলছি আমরা রডের সাথে পারপেন্ডিকুলার আছে, তাই এটাকে বলছি পারপেন্ডিকুলার। আর একটা কম্পোনেন্ট নিচে কাজ করবে, এটা হচ্ছে ডি সাইন থিটা, এটা হচ্ছে রডের সাথে দেখ প্যারালাল, সেজন্য এটাকে প্যারালাল বলছি। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার তোর মনে হতে পারে যে স্যার এই ডি সাইন থিটা আর এখানকার জন্য ডি সাইন থিটা এগুলো সব ক্যান্সেল আউট হবে। হবে না, কারণ সিমেট্রি নেই। এটা ফাইনাইটলি রড, ফাইনাইট বলে সিমেট্রি কোনো কিছু নাই। বুঝতে পারছি ব্যাপারটা? তাই এটা সিমেট্রি নাই, থিটা গুলো চেঞ্জ হতে পারে, সেজন্য এটা কোনোদিনই কমপ্লিট জিরো হবে না। তাই আমি দুটো কম্পোনেন্ট পাবো, একটা কি পাবো? রডের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা পাবো রডের সাথে প্যারালাল কম্পোনেন্ট। তো প্রথমে আমি প্যারালাল কম্পোনেন্টটা বার করছি। বল প্যারালাল কম্পোনেন্ট, তাহলে ডিই প্যারালাল কত হবে? না তো ডিই সাইন থিটা স্যার, ডিই সাইন থিটা। এবার ডিই সাইন থিটার মধ্যে ডি তো এই পার্টটা। হ্যাঁ না বলবি? কথা বলিস না ভাই, না হলে বল ভাল লাগছে না, আমি করাবো না, কোনো ব্যাপার নাই। আর সাইন থিটা গুণ হবে, আর তার সাথে কি থাকবে? একটা ডি থিটা। তাহলে যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে কে ল্যামডা বাই ডি তো বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন কার উপর পড়বে? সাইন থিটা থেকে ডি থিটা। এবার দেখ ওপরের অ্যাঙ্গেলটাকে নিচ্ছি থিটা ওয়ান, নিচের অ্যাঙ্গেলটাকে কত নিচ্ছি? থিটা টু। এবার বল আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ওয়ান প্লাস ধরি, এই অ্যাঙ্গেলটা কি হবে? মাইনাস থিটা ওয়ান। হ্যাঁ না বলবি? কারণ আমরা সবসময় এইভাবে অ্যাঙ্গেল ধরি, তাই তো? বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? বুঝতে পেরেছি? তার মানে মাইনাস থিটা টু থেকে থিটা ওয়ান পর্যন্ত আমরা নেব। ওকে, ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পারলাম? তাহলে পরে কত হবে? সাইন থিটার জন্য ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, তার মানে হচ্ছে মাইনাস কে ল্যামডা বাই ডি কস থিটা। তাহলে আপার লিমিট কস থিটা ওয়ান মাইনাস কত হয়ে যাচ্ছে? কস থিটা টু। এটাই তো থাকবে নাকি? হ্যাঁ না বল? স্যার মাইনাস থিটা টু, কসের মাইনাসের তো কোনো গুরুত্ব নাই। হ্যাঁ না বলবে? তো মাইনাসটা যদি ভেতরে ভরে দিস কত থাকবে? কে ল্যামডা বাই ডি কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান। এটাই কি আছে দেখ। ক্লিয়ার? এবার পারপেন্ডিকুলার নিজেরা করবো নাকি? পারবো না? পারবো না বল? পারপেন্ডিকুলার কি হবে? বাদ দে, পারবি না। ই সমান ইন্টিগ্রেশন অফ কত হবে? কে ল্যামডা বাই ডি ইন্টিগ্রেশন অফ, এটা যদি সাইনের করিস এটা কসের করতে হবে, তাহলে কস থিটা ডি থিটা।
এগেইন লিমিট কি বসবে -θ2 টু θ1। বুঝতে পারলি? ফাইনাল অ্যান্সার করে এইটা বেরোবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? তাহলে একটা হলো দেখ cos θ2 - cos θ1, আর একটা হয়ে যাচ্ছে sin θ1 + sin θ2। ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা কার বুঝতে অসুবিধা বলবে আমাকে? এই জায়গাটা একটু গোলমেলে ছিল নাকি রে? হ্যাঁ না বলবি? এই জায়গাটা একটু গোলমেলে, যে এটা ক্র্যাক করতে পারো ভালো করে বুঝো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। একটা ফাইনাইট রড ছিল, সেখান থেকে আমরা কি করলাম, একটা যে কোনো আরবিট্রারি অংশ কেটে নিলাম, সেখান থেকে বলছি এর ডিসটেন্সটা x, আমি জানতে চাইছি এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত, তবেই তো পুরোটার জন্য বার করবো। হ্যাঁ না বলবে? কি করবো? ইন্টিগ্রেশন করে। তো এখানকার জন্য বার করার জন্য আমরা কি করলাম, যে এই জায়গাটা ডিসটেন্সটা হচ্ছে x, তাহলে পরে ডি এর ভ্যালু কত হবে, কে dq/x²। dq মানে কত, dq মানে ল্যামডা dy বসালাম, আর x² রাখলাম। dy কে সরাবো, তাহলে y মানে কত, d tan θ, তাহলে dy মানে d² θ dθ। আর এখানে দেখো x আর d এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ তুমি, cos θ বসালাম, একটা ফাইনাল ইকুয়েশন পেলাম। এইবার দেখলাম এই যে ডিটা আছে, এর দুটো কম্পোনেন্ট, একটা cos কম্পোনেন্ট আর একটা কি কাজ করছে, sin কম্পোনেন্ট। cos কম্পোনেন্ট আর sin কম্পোনেন্টের জন্য পারপেন্ডিকুলার আর প্যারালাল দুটো ডিরেকশন পেলাম। অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে রডের সাথে পারপেন্ডিকুলার বরাবর, আর একটা কাজ করবে কোন দিক দিয়ে। এবার তুই যদি এর রেজাল্টেন্ট বার করতে চাস, তাহলে এই দুটোকে কি করতে হবে, তোকে ওই স্কোয়ার করে করতে হবে, যা ইচ্ছে দরকার। বুঝতে পেরেছি ব্যাপারটা? এরকম একটা প্রবলেম দিয়েছে দেখ। তাহলে একটা অ্যাঙ্গেল দিয়েছে কত, 60 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল কত দিয়েছে, 30 ডিগ্রি। তাহলে সিম্পল কথা, θ1 দিয়েছে কত, 60 ডিগ্রি। যেমন আমরা ধরেছিলাম দেখ, θ1টাকে উপর ধরেছিলাম, θ2টাকে নিচ ধরেছিলাম, তাহলে θ1 কত 60 ডিগ্রি ডায়াগ্রামে দেখ, আর θ2 কত 30 ডিগ্রি। ফর্মুলা তুই জানিস, একটা কি পাবি, প্যারালাল পাবি, আর একটা কি পাবি, পারপেন্ডিকুলার পাবি। দেখ প্যারালাল যেটা, তার ফর্মুলা ছিল cos এ, cos মাইনাস এ, আর পারপেন্ডিকুলার যেটা ছিল sin এ। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো আমরা এখানে কি করছি, প্যারালালটা বার করলাম, পারপেন্ডিকুলার বার করলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে রডের জন্য? বুঝতে পেরেছিস? যারা জয়েন্ট দিবি এগুলো খুব ভালো করে দেখ, বারবার বলছি। বোর্ড যারা দেবে শুধুমাত্র প্রাইমারি টার্গেট বোর্ড, ঠিক আছে দেখতে পারো, ভালো জিনিস অবভিয়াসলি, বাট যারা জয়েন্ট দেবা বা নিট দেবা এগুলো ভালো করে দেখো, ভালো করে বলছি সবাইকে। ক্লিয়ার? চল এবার দেখি এখানে কি বলছে। বলছে এ চার্জ কিউ, এ চার্জ স্মল কিউ অফ মাস m is placed at a distance r1 from an infinitely long wire. Infinitely long wire, তাহলে ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড কত কাজ করে আমরা এটা জেনে নিয়েছি নাকি? ইলেকট্রিক ফিল্ড কত কাজ করে না, তো F সমান QE 2k q lambda by x, ডিসটেন্সটা কত x কাজ করছে, এখানে 2k q lambda by d, এই দেখ 2k q lambda by d। এবার ইনফাইনাইট যদি নি নাও, তাহলে θ1 আর θ2 এর ভ্যালু কত হয়ে যাবে বলতো, 0 ডিগ্রি। এইভাবে তুমি ভাবতে পারো। যাও, তাহলে মাথায় রাখবো ইনফাইনাইটলি লং ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কাজ করে 2k lambda by d, এটা মাথায় রাখবো। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছিস ব্যাপারটা? চল এবার r1 পজিশনে ছিল, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ এট এ ডিস্টেন্স r2 ফ্রম দ্য ওয়্যার। তাহলে r2 ডিস্টেন্সে কত ভেলোসিটি হবে, এরকম টাইপের প্রবলেম একটা আমরা বোধহয় করিয়েছিলাম। মনে করে দেখ আমরা কি করেছিলাম, প্রথমে অ্যাক্সেলারেশন বার করেছিলাম, দিয়ে অ্যাক্সেলারেশনটাকে লিখেছিলাম v dv dx, আগের দিনই তো করলাম বোধহয়, দিয়ে সেখান থেকে আমরা ভিটাকে বার করেছিলাম। তাহলে এখানেও আমরা দেখছি ইলেকট্রিক ফিল্ড কত কাজ করছে, 2k lambda by 2 d, 2k lambda by d। ইলেকট্রিক ফিল্ড কত কাজ করছে, 2k lambda by d। আর এই ফর্মুলা থেকে পাওয়া যায় 2k কোন দিয়ে কাজ করছে, দেখ এই দিক বরাবর, এই দিক বরাবর কাজ করছে। এই দিকটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার ফর্মুলা কি ছিল, দেখ পারপেন্ডিকুলার ফর্মুলা ছিল, এটা পারপেন্ডিকুলার তো, পারপেন্ডিকুলার ফর্মুলা ছিল 2 lambda k lambda by d sin θ1 plus sin θ2। এবার যদি এটা ইনফাইনাইট হয়ে যায়, θ1 আর θ2 ভ্যালু কত হবে, 90 ডিগ্রি, একটু আগে বললাম। তাহলে θ1 যদি 90 বসা, sin 90 কত হয় 1, sin 91 1 plus 1 কত হয় 2, তাহলে 2k lambda by কত হলো d। এইটাই কি এখানে ইউজ করা হয়েছে, 2k lambda by d। তাহলে এই জিনিসটা অরিজিন হচ্ছে কি 2k, সরি k lambda by d ব্র্যাকেট কি ছিল, sin θ1 প্লাস, হ্যাঁ না বলবে, এই তো এখান থেকে অরিজিন এসছে। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে এখানকার চার্জ কত না, তো তোকে চার্জটা দিয়ে দিয়েছে কিউ, তাহলে ফোর্স কত হবে কিউই, হ্যাঁ না বল। ফোর্স কিউই কি করে বুঝলি না, তো ই সমান কত হয়, ই সমান হয় এফ বাই কত হয় কিউ, তাহলে এফ সমান কত হবে কিউই, এফ সমান কত হবে কিউই। তাহলে এফ এর ভ্যালু যদি কিউই করিস, তাহলে 2k ল্যামডার সাথে কি গুণ করতে হবে, কিউ। তাহলে এটা হয়ে গেল ফোর্স। ফোর্স পেয়ে গেলে তুই অ্যাক্সেলারেশন বার করতে পারবি কি করে, মাস দিয়ে ভাগ,
তাহলে 2k ল্যামডা বাই mx। এবার আমরা কি করছি, এই ডিস্টেন্সটা একটা আরবিট্রারি x ধরে নিলাম। এবার এখানে x বার করার পর আমি r1 থেকে r2 তে কি করব, ইন্টিগ্রেট করব। হ্যাঁ না বল, বুঝতে পারলি ব্যাপারটা, আগে করেছিলাম। তাহলে এখানকার অ্যাক্সেলারেশনটা বেরোলো এটা 2k কিউ ল্যামডা বাই mx। আবার বল, কাইনেম্যাটিক্স থেকে একটা ফর্মুলায় তুই জানিস অ্যাক্সেলারেশন সমান আগের দিন কি লিখেছিলাম, v dv dx হয়। হ্যাঁ না বলবি? তাহলে এই দুটো অ্যাক্সেলারেশন কি হবে, পরস্পর সেম। তার মানে আমরা এখানে লিখবো যে v dv dx সমান 2k কিউ ল্যামডা বাই mx, তাই না? এবার আমরা কি লিখতে পারবো, যে v dv সমান 2k কিউ ল্যামডা বাই m ইন্টু dx বাই কত আসবে, x। হ্যাঁ না বল? আর পুরোটা কি করব, ইন্টিগ্রেট করব, হবে। দেখ, যখন r1 এ ছিল তখন তার ভেলোসিটি কত ছিল, 0, চুপচাপ ছিল। আর যখন সে r2 তে গেল তখন তার ভেলোসিটি কত হয়ে গেল, v। এই ভিটাই বের করতে হবে। এবার তোরা কি জানিস, এখানে করছি, হ্যাঁ এখানে করছি, দেখ v dv ইন্টিগ্রেশন কত হবে, v স্কয়ার বাই 2, 0 আছে বলে। আর এটা কত হবে স্যার, 2k কিউ ল্যামডা বাই m ln x, লিমিটটা কত বসবে, r1 টু r2, হবে না, হবে না বল? এবার দেখ, আমি যে ডাইরেক্ট করি তাহলে আপার লিমিট মাইনাস কি হবে, তার মানে আমি কি এখানে লিখতে পারবো log r2 মাইনাস কত লিখবো, log r1। আর এটা মানেই হয়ে যাবে v স্কয়ার সমান 4k কিউ ল্যামডা বাই m ইন্টু log r2 বাই কত হবে, এটাই অ্যান্সার নাকি? ক্লিয়ার হয়েছে? পাবি না কোথাও এসব প্রবলেম দেখিলে, বুঝতে পেরেছিস না? ঢোকেনি কিছু, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? জানি না বাংলা ভাষা নিতে পারবে কিনা, বাট হয়তো ওগুলো আমাকে স্কিপ করে বেরোতে হবে। পারবি না ওরকম ভাবে, সিমেট্রি কেস না দিলে পারাই যাবে না, কারণ প্রত্যেকটা কেসে তো আলাদা আলাদা চেঞ্জ হতে হবে, পয়েন্টে হবে না। θ1 θ2 চেঞ্জ হয়ে যাচ্ছে না, তুই পারবি কি করে বার করতে, এরকম তো হবে না। চলো তাহলে টনি স্টার্কের আর্ক রিঅ্যাক্টর তুই বুঝিস না, আচ্ছা। তো দেখ এদিকে, তুই গল্প করে চলে যা, তোরা চোখের জলে এলআইসির লেখা দেখতে পাবা, এরকম চোখের জল পড়ছে, এখানে বড় বড় করে লেখা আছে ইলাইজা। বল স্যার বন্ধু আছে বাসে নাকি, চিন্তা করবেন না। চল ঠিক আছে, তো বল দেখ, এটা একটা রিং আছে, রিংকে পুরোপুরি পজিটিভলি চার্জ দিয়ে দিয়েছি। ক্লাস বুঝতে পারছি না কি করে চলে যাচ্ছে, আমি প্রায় 40 খানা স্লাইড পড়িয়ে দিলাম, 7টা বেজে গেল, টাইম কি করে চলে যাচ্ছে আমার, নাকি আমি মানে মনে থাকছে না আমার। চল, পড়ানোটা কি এত ভালো লেগে গেছে, ঢুকে গেছি পড়ানোর মধ্যে। হ্যাঁ ও কেন, ভুল আছে কিছু? ও ক্যাপিটাল আছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে ক্যাপিটাল হয়ে গেছে স্যার। এই দেখ, তো প্লাস চার্জ দেওয়া আছে। এবার বল, এই ছোট অংশের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি এই দিকে কাজ করে, করবে তো? তাহলে এই ছোট অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, এইভাবে। তাহলে প্রত্যেকটা ছোট অংশের জন্য দেখ, যেহেতু ডিসটেন্স সব সেম, তাহলে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড পরস্পর অপোজিটে কাজ করবে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে, চল হয়ে গেল, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে একটা রিং এর সেন্টারে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0। যদি কেমন ভাবে রাখো, রিংটাকে যদি এইভাবে রাখো, রিংটাকে আর তার সেন্টারে ভাবো। এবার ধরো রিংটাকে এইভাবে রেখেছো, যে এখান থেকে ডিসটেন্স ভাবছো, তখন আর হবে না, এটাকে বলে অ্যাক্সিয়াল পয়েন্ট। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে কিন্তু 0 নয়, কিন্তু যখন আমি একটা রিং কে চয়েস করছি, সেই রিং এর মিডল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে, 0। বুঝতে পারছো? রিংটাকে এইভাবে রেখেছো। তাহলে আমি যে কোনো একটা যদি রিং বার করি, সেই রিং এর সেন্টারে বা মিডল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে আমার, 0। কেন? বিকজ অফ দ্য সিমেট্রি। বিকজ অফ দ্য সিমেট্রি, সিমেট্রির জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে আমার এখানে, 0। ক্লিয়ার হয়েছে? তো ইলেকট্রিক ফিল্ড সিমেট্রির কারণে এখানে 0 হলো, বিকজ অপোজিট ডিকিউ গুলো সমস্ত আমার এখানে ক্যান্সেল আউট করছে ইলেকট্রিক ফিল্ড গুলোকে। ক্লিয়ার? কিন্তু আমরা যদি অ্যাক্সিয়াল পয়েন্টে বার করার চেষ্টা করি, তখন কিন্তু আর 0 হবে না, তখন কিন্তু আর 0 হবে না। সিচুয়েশনটা এরকম হচ্ছে, ভাব যে আমি যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড বানিয়েছি বা একটা রিং বানিয়েছি, কেমন হবে ভাব,
এরকম ভাবে একটা রিং বানিয়েছি, জাস্ট একটা রিং এর কথা ভাব, এই একটা রিং, এরকম একটা রিং, এই রিং থেকে আমি এই পয়েন্ট থেকে এত দূরে বার করতে চাইছি, বুঝতে পারছি ব্যাপারটা? এই রিংটা ঠিক এইভাবে আছে, দিয়ে এখান থেকে এই পয়েন্টে বার করতে চাইছি, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বার করব এখানে আমি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারছিস? চল দেখি। তো আমরা কি করলাম এই রিং এর জন্য বার করার জন্য, যে এইখান থেকে এর রেডিয়াসটা তো আর, আমি এখানে একটা ছোট্ট অংশ ডিএল কেটে নিলাম, ডিএল, এবং তার অপোজিটেও একটা ছোট্ট অংশ ডিএল কাটলাম। এই ডিএল অংশটা ধরলাম এখান থেকে আর ডিস্টেন্সে আছে, যাতে করে আর এর মান হয় এইখান থেকে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ না বল? বুঝতে পারলি? তাহলে এই ডিস্টেন্সটা আর এর স্কোয়ার শুড বি ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হলো। এবার তুই বল, এই ছোট অংশে যদি চার্জ আমার হয় ডি কিউ, তাহলে ডি কিউ সমান কত হবে? কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল। কেন 2 পাই আর? কারণ এর পুরো লেন্থটা কত হবে? 2 পাই আর। হ্যাঁ না বল? আগের দিন বুঝিয়েছিলাম যে রড হলে এল হবে, বৃত্তাকার হলে কত? 2 পাই আর। আর একটা আমাদের অর্ধবৃত্ত ছিল পাই আর নিয়েছিলাম, ভেবে দেখতে পারবি, মনে পড়ছে? তাহলে পুরো যেহেতু বৃত্ত আছে তাই এটা হচ্ছে 2 পাই আর। তাহলে কিউ বাই 2 পাই আর ডিএল কেন হলো? বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার? বাইন তুই বাড়ি চলে যা, না মেরে দেবো, বিশ্বাস কর। রাজদীপ আর বাইন দুজনকে বলছি, বিশ্বাস কর, মাথা গরম হয়ে যাবে আমার। আমি অনেকক্ষণ ধরে কুল থাকলাম নিজেকে, বাড়ি চলে যা, নাহলে মেরে দেবো কিন্তু আমি। তাহলে ডি কিউ সমান কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল। এত ক্লিয়ার হলো? এবার এই ছোট্ট অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড সোজা নিচে কাজ করবে ডি, এই ছোট অংশের জন্য ডি কাজ করবে। এবার দিকে দেখা, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ডি এর জন্য এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এই ডি এর একটা কম্পোনেন্টের দিকে কাজ করবে ডি কস থিটা, আর এই দিকে কাজ করবে কি? ডি সাইন থিটা। সিমিলারলি দেখ, এটার জন্য এখানে কাজ করবে, এটা তো সিমেট্রি। হ্যাঁ না বল? তাহলে এরও একটা ডি এর জন্য এইদিকে কাজ করবে কি? ডি কস থিটা, আর ওপরে কাজ করবে কি? ডি সাইন থিটা। এবার দেখ, প্রত্যেকটা পয়েন্টের জন্য ডি সাইন থিটা গুলো পরস্পরকে কি করে দেবে? ক্যান্সেল আউট। তার মানে তুই এইদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবি না, ইলেকট্রিক ফিল্ড অনলি পাবি কোন দিকে বলতো? টুয়ার্ডস দা অ্যাক্সিস, অনলি অ্যাক্সিস বরাবর তুই এখানে ইলেকট্রিক ফিল্ড পাবি। ক্লিয়ার হয়েছে? এইটুকু মাথায় ঢুকে গেল? তাহলে ফাইনাল যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো, ফাইনাল ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। হ্যাঁ না বলবি? এটাই তো হবে। চল তাহলে ডি এর মান বার কর। ডি কত হবে? না তো স্যার কে ডি কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ না বল? তাহলে স্যার ডিই মানে কত হবে? ডি ডিই কস থিটা দিয়ে দিয়েছি, ডিই কস থিটা। তাহলে ইন্টিগ্রেশন ওখানে থাকবে কনসেপ্ট গুলো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করে নিজেরা দেখতে চাই, তাহলে কি হবে? টোটাল ই শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। ঠিক বললাম তো? তাকাবি, ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা মানে, চল ডি দেখ, ডি মানে কত হবে? না তো ডি কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ না বল? তাহলে হচ্ছে কত? ডি কিউ কে বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক লিখলাম তো? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার রুট উঠে গেল যেহেতু স্কোয়ার আছে, আর তার সাথে কস থিটা। কস থিটা মানে কত? দেখ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, নাকি? তাহলে কস থিটা মানটা হচ্ছে এক্স বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে ইন্টিগ্রেশন অফ কে ডি কিউ মানে কত? ডি কিউ মানে হচ্ছে কিউ বাই 2 পাই আর ইন্টু ডিএল। ইন্টু কত হবে? এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার কত? 3/2। বুঝতে পারলি ব্যাপারটা? এরকম কিছু এসছে, দেখ, দেখতে পাচ্ছিস? তাহলে এইটা সেই ভ্যালুটা নাকি, আর এখানে কি বসালাম? কস থিটার ভ্যালুটা। এবার দেখ, এক্ষেত্রে আমরা যদি দেখতে চাই ই নেটের ভ্যালু, তাহলে এই এক্স এগুলো তো সব কনস্ট্যান্ট, এইগুলো এক্স সব তো কনস্ট্যান্ট, এইভাবে আছে পড়ে, তাই না? এক্স হবে তো? বুঝতে না? আমরা যদি এইরকমই রিং চয়েস করতাম, তো ভালো রিং আছে, এইরকম রিং চয়েস করতাম, তাহলে বল এই পয়েন্টে যদি কথা ভাবি, তাহলে দেখ সব জায়গা থেকে এক্স এর ভ্যালু গুলো কি আছে? সেম আছে না? বুঝতে পারছিস না? আর এর ভ্যালুটাও সেম আছে, তো সবই তো সেম হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনটা কার উপর পড়বে? শুধু ডিএল এর উপর। মানে এই ছোট অংশটাকে যদি পুরো এক পাক নাও, তাহলে কত হবে স্যার? 2 পাই আর। সেজন্য ইন্টিগ্রেশন অফ ডিএল কত পড়ে গেল? 2 পাই আর। বুঝতে পারলি না? তার মানে আমরা এখানে যা লিখছিলাম সবই ঠিক আছে এক্স্যাক্টলি, শুধু ইন্টিগ্রেশনটা কার উপর থাকবে? তার মানে যা লিখেছি সব সেম,
যা লিখেছি সব সেম, শুধু কি পড়ে থাকবে বলতো, ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে। এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এর ডাইরেকশন কোন দিকে কাজ করবে, এই ডাইরেকশন কাজ করবে অ্যাক্সিস বরাবর, হ্যাঁ না বল, এই ডাইরেকশন কোন দিকে কাজ করবে, অ্যাক্সিস বরাবর। বুঝতে পারলি ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তাহলে এর সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত, 0। এবার বল সেন্ট্রাল থেকে যত এদিকে যাচ্ছ আমার ইলেকট্রিক ফিল্ড কত দেখো চেঞ্জ হচ্ছে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা, ক্লিয়ার হলো, বুঝাতে পারলাম? চল আজকে কি আর হবে ডাইপোল করা, এরকম সিচুয়েশনের কথা ভাব, তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি বুঝিয়ে দিচ্ছি। তার কি বলছে যে এরকম একটা রিং আছে, এই রিং এর মধ্যে একটা বড় কি নিয়েছি আমরা, রড নিয়েছি। রড ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, এখানে রডটা কন্টিনিউয়াস, এই রডের ভেতরে আমি কিছু চার্জ দিয়ে এই রিং এর ভেতরে ভরছি আস্তে আস্তে, এরকম ভাবে ভাবো, এরকম ভাবে টাচ হয়ে আছে বা সেন্টার টাচ হয়ে আছে। তাহলে পরে আমাকে কি চাচ্ছে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফোর্স অন দ্য ওয়্যার ডিউ টু দ্য রিং। এই ওয়্যারের ওপর, তারের ওপর, রডের ওপর রিং এর জন্য কত ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তো দেখো প্রথমত ইলেকট্রিক ফিল্ড ফর ই, এই রিং এর জন্য কত হয়, ফর্মুলা একটু আগে পড়ে নিয়েছি আমরা, কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমরা কি করলাম, এই রডের মধ্যে ছোট্ট একটা অংশ ডিএক্স কেটে নিলাম, যার চার্জ হচ্ছে ডিকিউ, তাহলে ডিকিউ সমান কত হবে, ল্যামডা ডিএক্স। তাহলে টোটাল ফোর্স কত হবে, ফোর্স উড বি ইকুয়াল টু ডিকিউ ইন্টু ই, হ্যাঁ না বলবে, ডিকিউ ইন্টু ই হবে। এইটাকে আমরা লিখছি ডিএফ নাকি রে, এটাকে কি লিখছি, ডিএফ। তাহলে ডিএফ সমান কত হবে, এলিমেন্টারি ফোর্স ডিকিউ, ডিকিউ তো জানিস ল্যামডা ডিএক্স। তাহলে আমরা কি লিখবো, কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স ইন্টু ডিকিউ মানে কত না, তো ল্যামডা ডিএক্স, ডিকিউ মানে হচ্ছে ল্যামডা ডিএক্স। তার মানে দেখ যদি এখন ইন্টিগ্রেট করতে হয় ভ্যারিয়েবল ডিএক্স, আর দেখ ফাংশনটাও এক্স এর আছে, হ্যাঁ না বল, তাহলে এবার আমি কি ইন্টিগ্রেট করতে পারবো, বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এখন আমাকে কি বার করতে হবে স্যার, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি করবি, ইন্টিগ্রেশন অফ ডিএফ, হ্যাঁ না বল। এবার ইন্টিগ্রেশন অফ কি করে করবি, তাহলে দেখ এখানে ভালো করে বোঝ, দেখ কে কিউ ল্যামডা এগুলো সব বাইরে চলে যাবে, কেন, কনস্ট্যান্ট। তাহলে কি হবে, কে কিউ ল্যামডা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ কার উপর পড়ে থাকবে, দেখ পড়ে থাকবে এক্স আছে আর এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স, এর ইন্টিগ্রেশন করতে হবে, এর ইন্টিগ্রেশন করতে হবে। লিমিটটা কত পড়বে, দেখ এইখান থেকে এত দূর পর্যন্ত, তো ইনফিনিটি পর্যন্ত আছে, আমাদের ইনফিনিটি পর্যন্ত আমাদেরকে নিয়ে নিতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো বাদ দে, আমরা এখানে আগে দেখে নিই কত করবে। এবার এটাকে করবো কি করে ইন্টিগ্রেশন, এনি আইডিয়া, জানিস ইন্টিগ্রেশন শিখেছিস, এটাকে বলবো সাবস্টিটিউশন মেথড। আমরা এখানে কি করবো বলতো, আর তো কনস্ট্যান্ট, বুঝতে পারছিস তো, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কে একটা নতুন ফাংশন জেড ধরে নেবো, বা তুই জেড স্কোয়ার ভাবতে পারিস, বুঝতে পারলি ব্যাপারটা? এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কে কি ভাবলাম, জেড ভাবলাম, ধর জেড ভেবেলে জেড স্কোয়ার ধর, সুবিধা হবে কারণ কিউব আছে তো। তাহলে দেখ এর যদি ইন্টিগ্রেশন করিস তাহলে কত হবে, 2x dx, হ্যাঁ না বল। আর স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 0, আর জেড স্কোয়ারের জন্য কত হবে বলতো, 2z বেটা dz হবে, হ্যাঁ না বল। তো ইজিলি দেখতে পাচ্ছিস 2 2 কেটে যায়, তাহলে x dx মানে কত হয়ে গেল, z dz। তো প্রথম লাইন দেখ x dx মানে কি চলে এলো, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ওপরে চলে এলো z dz, আর নিচে x স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে z স্কোয়ার তার কিউব, তাহলে z কত পড়ে গেল, কিউব, বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে কত পড়ে থাকলো, কে কিউ ল্যামডা ইন্টিগ্রেশন অফ কত 1/z স্কোয়ার নাকি রে, dz। এবার কত হবে, আমরা লিমিট কত বলছি, আমরা লিমিট বলছি এইখান থেকে এত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তাই না? কত দূর থেকে, আর থেকে নাকি রে, আর আছে তো আর, তাহলে আমরা আর থেকে কত নিচ্ছি, ইনফিনিটি পর্যন্ত নিচ্ছি। তাহলে কেন না, কোথা থেকে নিচ্ছিস তোরা, তো দেখি a charged semi infinite rod having linear charge density lambda is placed on the axis of the charged ring as shown. Find the electric force on the wire due to the ring. 0 থেকে ইনফিনিটি নিলে কি করে হবে রে, 0 থেকে ইনফিনিটি যদি নিতে চাই আমরা, হ্যাঁ
জিরো থেকে ইনফিনিটি নিলে হবে? তাহলে জিরো থেকে ইনফিনিটি নিলে সবই তো জিরো হয়ে যাবে। কি ব্যাপার? আরে এরকম ভাবে একটা রড নিয়েছি, কি ভুল করছি আমরা? এরকম একটা রড নিয়েছি, এইভাবে রেখেছি, তাহলে চার্জ কত আছে? এখান থেকে ডিসটেন্সটা কত? আর না, এই আর থেকে একদম ইনফিনিটি পর্যন্ত ছুটছে একদম। তো ঠিক আছে, একবার দেখবো আমি তাহলে। আর একবার দেখিস আর থেকে ইনফিনিটি, বা এরকম ভাবতে পারিস ইনফিনিটি থেকে আরে আসছি, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবতে পারি ইনফিনিটি থেকে আরে আসছি। তো দেখে নিই কে কিউ ল্যামডা প্লাস মাইনাসই তো আসবে, আর কিছু তো আসবে না। তাহলে কত হয়ে যাচ্ছে? একটা মাইনাস আসবে নাকি? কত হবে? 1/z আর টু ইনফিনিটি। তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাস কে কিউ ল্যামডা। আচ্ছা দেখে নি বেরোচ্ছে কিনা, নাহলে ভুল হয়ে যাবে আমার। তাহলে কত হচ্ছে? 1/ইনফিনিটি মাইনাস কত? 1/r। তার মানে কত হয়ে যাচ্ছে? ইলেকট্রিক ফিল্ড বার করছি তো, ফোর্স কেন? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড না ফোর্স বার করছি? আমরা কি বার করছি? ফোর্স বার করছি, দেখছিস? তাহলে ফোর্স, তাহলে ফোর্স সমান মাইনাসটা ভেতরে ঢোকা, তাহলে কে কিউ ল্যামডা বাই কত হবে? ঠিক আছে। হ্যাঁ তো ইনফিনিটি তো, তো এই দিক দিয়ে গেলেও তো আমি ইনফিনিটিতেই পৌঁছে যাবো। এই ডিস্টেন্সটা তো কোথাও যদি ভাবিস ইনফিনিটি স্কোয়ার প্লাস, তাহলে কত হবে অ্যাকচুয়ালি? একই ব্যাপার তো, বুঝতে পেরেছি? আবে এটা তো ইনফিনিটি ধরে নিচ্ছি আমরা, আমরা তো এটাই বললাম না এই ডিস্টেন্সটা কত হতো? এটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার করতাম, তো তার রুট হতো এইটা, হ্যাঁ না বল? তো এটাকে তো আমরা ইনফিনিটি ধরে নিচ্ছি। আজকে কি আর টাইম হবে যে ইলেকট্রিক ফিল্ড এর কনস্ট্যান্ট করাবো? ঠিক আছে, এটা নেক্সট দিন করাই তাহলে। কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড 12টা স্লাইড।